সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 911তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো খুলনার ছেলে মোহাম্মদ রোশান হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে বিয়ে না করে যাচ্ছে 3 স্বামীর সাথে সংসার। এই গল্পটা চরম ধোঁকাবাজের চরম প্রতারণামূলক এক বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, একটা গল্পের বিষয়ে কথা বলতে গিয়ে বেশ কিছুদিন আগে আমি রাজধানী ঢাকার এক সুনামধন্য হোটেল ম্যানেজারের সাথে কথা বলি এবং এই ভদ্রলোকের সাথে কথা বলি তার মুখ থেকে আমি এমন কিছু জিনিস শুনতে পাই, এমন কিছু বাস্তব কিছু ঘটনা তিনি আমাকে বলে যেগুলো শোনার পরে আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। কেউ বা টাকার জন্য, আবার কেউ বা শখের বশবর্তী হয়ে আমাদের এই সমাজে একদল শিক্ষিত মেয়েরা এই ধরনের কাজগুলোর সাথে জড়িয়ে পড়তেছে এবং তাদের শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হয় আজকের রোশানের জীবনের এই গল্পে তা ফুটে উঠবে। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে খুলনার ভাই রোশানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রোশান, আমার বাড়ি খুলনা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার বড় একটা বোন সহ ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা খুলনা শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামের এক মুসলিম পরিবারের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন আলেম। আমার বাবা আমাদের এলাকারই একটা মাদ্রাসায় শিক্ষকতা করে। খুব সম্মানের সহিত আমার বাবা তার জীবন কাটায়। আমার যে বড় বোনটা আছে, আমার বড় বোনকে মাদ্রাসার লাইনে আমার আব্বু পড়াশোনা করায় এবং একইভাবে আমাকে সহ আমার ছোট ভাইটাকে আমার বাবা মাদ্রাসার লাইনে পড়াশোনা করায়। আমাদের পরিবারটা একটা সুনামধন্য মুসলিম পরিবার। এলাকার প্রত্যেকের মুখে মুখে আমাদের পরিবারের সুনাম, কারণ সকালে সূর্যটার সাথে সাথে পাখি যখন কিচিমিচি করে তার ঘুম ভাঙায় ওই সময় আমার মা কোরআন তেলাওয়াত করতে বসে। একইভাবে আমার বড় বোন সহ আমার ছোট ভাই আমরা সবাই মিলে আমার আম্মুর চারপাশে বসে কোরআন তেলাওয়াত করি। আমাদের পরিবারটা খুবই মিষ্টি সুখী একটা ভালোবাসামুখর পরিবার। আমার শৈশবের দিনগুলো অনেক আরাম আয়েশে আর ভালোবাসায় কাটে। প্রচুর ভালোবাসা নিয়ে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে বড় হচ্ছিল। আমি তখন মাদ্রাসায় ক্লাস 8-এ পড়ি। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার বড় বোন আলেম পরীক্ষা দিয়ে ফেলে, দ্যাট মিন্স এসএসসি পরীক্ষা দেয়। আমার এই বড় বোনটা একটু ভিন্ন প্রকৃতির মানুষ ছিল। ভিন্ন প্রকৃতির মানুষ বলতে আমাদের এই সমাজে এমন কিছু মানুষ থাকে যারা আসলে খুব বেশি একটা পর্দা করতে চায় না। পরিবারের পক্ষ থেকে তাদেরকে জোর করে পর্দা করানো হয়। তারা খুব বেশি ইসলামের রীতিনীতি মানতে চায় না, পরিবারের পক্ষ থেকে তাদেরকে জোর করানো হয়। আমার বড় বোনের জীবনটা ছিল ঠিক এরকম। আমার বড়াপু একটু সিনেমার নায়িকাদের মতো চলাফেরা করতে পছন্দ করত এবং আমার বড়াপু দেখতেও অনেক বেশি সুন্দর ছিল। আমার দাদি অনেক বেশি সুন্দর ছিল। শুনেছিলাম আমার বড় বোন নাকি দেখতে একেবারে অবিকল আমার দাদির মতো হয়েছে। যাই হোক, বড়াপু আসলে উশৃঙ্খল জীবন খুব পছন্দ করতো। যখনই মাদ্রাসায় পড়াশোনা করতো প্রতিদিনে আমার বড়াপুর নামে আমার আব্বার কাছে বিচার আসতো এবং আব্বাও একেবারে আমার বড়াপুর উপরে অনেক বেশি রাগান্বিত ছিল, কারণ আমার বড় বোন কোনোভাবে ইসলামের রীতিনীতি মানতে চাইতো না। নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করে চলা, এই জিনিসগুলো আমার বরাবর একেবারে চোখের বিষ ছিল। বরাবর এগুলো পছন্দই করতো না। বেশিরভাগ সময় বিকেলবেলা জিন্স প্যান্ট আর শার্ট পরে ঘর থেকে বেরিয়ে যেত। এই জন্য গ্রামের মানুষের কাছেও আমার বাবাকে অনেক ছোট হতে হয়, অনেক নগণ্যতম কথাবার্তার সম্মুখীন হতে হয়। তারপরেও আমার বাবা এরকম করে তার জীবন কাটাচ্ছিলেন। সময় পার হয়ে একটা সময় আমার বড় বোন যখন আলেম পরীক্ষা দেয় এবং আলেম পরীক্ষা দেওয়ার পরে আমার বোনের মাথায় তখন ভূত চেপে বসে সে কলেজের লাইনে পড়াশোনা করবে, সে আর মাদ্রাসা লাইনে পড়াশোনা করবে না এবং সে ডিরেক্টলি মাকে বলে দেয় তাকে যদি মাদ্রাসা লাইনে ভর্তি করানো হয় তাহলে সে আর পড়াশোনা করবে না, সে পড়াশোনা টোটালি ছেড়ে দিবে। তাকে কলেজ লাইনে পড়াশোনা করাইতে হবে, সে কলেজে গিয়ে পড়বে। কারণ সে কার মুখ থেকে শুনেছে কলেজের জীবন অনেক উন্মুক্ত জীবন, অনেক স্বাধীনতা, যেমন খুশি তেমন করা যায়। মাদ্রাসা লাইনে পড়াশোনা করলে এতটা ফ্রিলি থাকা যায় না, যার জন্য সে কলেজে যেতে চায়। কিন্তু আমার আব্বার কথা হচ্ছে আমার আব্বা প্রয়োজনে বড়াবুকে বিয়ে দিয়ে দিবে, তারপরেও কলেজে পড়াশোনা করতে দিবে না, কারণ কলেজের জীবন আমার আব্বা মোটেও পছন্দ করে না। এটা আমার আব্বার কাছে অপছন্দনীয় একটা জীবন।
তো আমার আব্বা তখন ডিরেক্টলি আম্মাকে বললো যে তোমার মেয়ে যদি এতই ঝামেলা করে, ও পড়াশোনা করতে না চায়, ওকে বিয়ে দিয়ে দিব, তুমি ছেলে খোঁজো, আমিও দেখি ওজনকে জানাই যে কোথাও ভালো কোনো ছেলে পাওয়া যায় কি না, ভালো কোনো ছেলে দেখলে ছেলে দেখে বিয়ে দিয়ে দিব, তাকে আর আমরা এভাবে রাখবো না। এভাবে যখন আমার বড় আপুকে আমার বাবা বিয়ের হুমকি দেয়, মা বিয়ের হুমকি দেয়, বড় আপু তখন ডিরেক্টলি আমার আব্বা আম্মাকে বলতেছে যে তোমরা যদি আমাকে বিয়ের জন্য প্রেশার দাও এবং বিয়ে করানোর জন্য যদি তোমরা আমার সাথে এরকমই করো, তাহলে আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করে মারা যাব। এবং আমার আব্বু আমার বড় বোন একবার ব্লেড দিয়ে হাত পর্যন্ত কেটে ফেলে যখন বিয়ের জন্য প্রেশার দেওয়া হয়। তার কথাই একটা, যদি তাকে জীবিত দেখতে চাও তাহলে তাকে কলেজে ভর্তি করাও, সে কলেজে পড়াশোনা করবে, মাদ্রাসায় তো করবেই না, আর বিয়ের জন্য প্রেশার দিলে সে আত্মহত্যা করবে। ডিরেক্টলি এই কথা সে মা এবং বাবাকে উন্মুখে বলে দিল। আমাকেও বলতেছে যে রোশান আমি কিন্তু মরে যাব, এরকম করে অনেক কথাই বলে। কিন্তু কোনোভাবে আমার বড় আপুকে আসলে ঠিক করা গেল না। আব্বু শত চেষ্টা করেও আমার বড় আপুকে ভালো পথে আনতে পারলো না। এবার মেয়ের জিদের মুখে পড়ে আমার আব্বু সর্বশেষ বাধ্য হলো আমার বড় বোনকে মাদ্রাসা লাইনে কলেজের লাইনে ভর্তি করানোর জন্য। একটা পর্যায়ে আমার বড় আপুকে কলেজে ভর্তি করিয়ে দেয় এবং কলেজে ভর্তি হওয়ার পরে বড় আপুর দিনকালগুলো মোটামুটি ভালো হয়ে যাচ্ছিল। কলেজে পড়াশোনা করতো, আমাদের এলাকারই একটা কলেজে পড়তো, সেখানে যাইতো আইতো এবং প্রতিদিনে আমার আব্বার কাছে অনেকেই বিচার দিত যে তোমার মেয়ে এরকম করে চলে, রাস্তাঘাটে কোনো ছেলে দেখলে শীষ মারে, তারপরে এরকম করে বাজে কথাবার্তা সবসময় আমার আব্বার কানে আসতো। কিন্তু তারপরও আব্বা আসলে কোনো কিছুই বলতো না, কেননা আমার মা আমার বড় আপুকে অনেক বেশি পছন্দ করে। মা যেহেতু বড় আপুকে অনেক পছন্দ করে, মায়ের কারণে আমার বাবা বড় আপুকে কোনো কিছু বলার সাহস পায় না, এজন্যই কোনো কিছু বলে না। এমন করেই সময়গুলো তখন আস্তে আস্তে পার হচ্ছিল। একটা সময় আমি তখন এসএসসি পরীক্ষা দিব, ঠিক ওই মুহূর্তে আমার বড় আপু তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলেছে, ইন্টার পাস করছে। এবং ইন্টার পাস করার পরে এক পর্যায়ে ইন্টারমিডিয়েট খুব ভালো রেজাল্টে কিন্তু আপু পাস করছে, অনেক ভালো রেজাল্ট করছে। মাদ্রাসা থেকে কলেজে গিয়ে এতটা ভালো করা যায় না, কিন্তু আমার বড় আপু অনেক ভালো রেজাল্ট করছে। আপুর রেজাল্ট যখন আউট হওয়ার পরে এবার আপু পরিকল্পনা করছে, আব্বা আম্মা দুজনকেই ধরছে যে আপু ঢাকাতে পড়াশোনা করবে। আপুর অনেক ইচ্ছে যে তিনি অনেক বড় ম্যাজিস্ট্রেট হবে অথবা বড় কোনো সরকারি কর্মকর্তা হবে, দেন তিনি ঢাকায় পড়াশোনা করবে। আমার আব্বা ডিরেক্টলি মানা করে দিল যে না, ঢাকায় পড়াশোনা করা যাবে না, তোকে আমরা ঢাকায় পড়াশোনা করতে দিব না। কিন্তু আমার বড় আপু কোনোভাবে আমার আব্বার কোনো নিষেধ মানলই না এবং আমার মায়ের কাছ থেকে জোর করে মায়ের গয়না বিক্রি করে টাকা নিয়ে আমার বড় আপু তখন রাজধানী ঢাকার উদ্দেশ্যে চলে গেল এবং আপু সম্পূর্ণ একার ইচ্ছায় রাজধানী ঢাকার কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল। এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আব্বু তখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো, কিন্তু আব্বু সেই একইভাবে আম্মুর সাথে সবসময় ঝগড়া করতো যে তুমি মেয়েটাকে লাই দিয়ে মাথায় উঠাইছো, তোমার কারণে আজকে মেয়েটার এরকম বেপরোয়া জীবন, তোমার জন্য আজকে আমার মেয়েটা ভালো নাই, এটা ওইটা বলে সবসময় আমার আম্মুকে আমার আব্বু বকাঝকা করতো। তো আম্মুও তখন আব্বুর বকাঝকা সহ্য করতো। আসলে কিছু তো করার নাই, আমার বোন তো এরকমই, উশৃঙ্খল চলাফেরা, উশৃঙ্খল জীবনযাপন। না, আব্বু কী আর করবে, আম্মু সব মেনে নিয়েছে, আব্বুর কথাগুলো সব মেনে নিয়েছে। আব্বু যাই বলতেছে আম্মু জাস্ট হ্যাঁ হ্যাঁ করে সময় পাস করতেছে। এইভাবে সময়গুলো পাস হতে হতে আমার বড় আপু ইন্টার ফার্স্ট ইয়ার থেকে অনার্স ফার্স্ট ইয়ার থেকে তখন সেকেন্ড ইয়ারে উঠে গেল। এবং যখন আমার আপু অনার্স সেকেন্ড ইয়ারে উঠলো, আমি তখন এসএসসি পরীক্ষা দিলাম। আমার এসএসসি রেজাল্টও তখন মোটামুটি প্রায় অনেকটাই ভালো হলো। এসএসসি রেজাল্ট ভালো হওয়ার পর আমি তখন আব্বুর মতে মাদ্রাসায় ভর্তি হয়ে মাদ্রাসা লাইনে পড়াশোনা করতেছি। একটা পর্যায়ে আমার আপু ঢাকাতে গিয়ে হঠাৎ করে রাজনীতিক লাইনে ঢুকে গেল, রাজনীতি করতে শুরু করলো। আপু যেই হলে ছিল এই হলের সভাপতি হয়ে গেল এবং রাজনীতি করতেছে। তো আমার আব্বুর কাছে অনেকেই বিচার দেয়, কারণ আমাদের এলাকার অনেক মানুষই ঢাকায় থাকে। তারা আমার আব্বুকে বলে যে তোমার মেয়ে মিছিল করে, মিটিং করে, তারপরে সামনে গিয়ে আন্দোলন করে, পুলিশের সাথে মারামারি করে, এই নিয়ে আপুর নামে অলওয়েজে আমার আব্বুর কাছে বিচার দিত। আব্বু মুখ বন্ধ করে সব কিছুই সহ্য করে নিত। এক পর্যায়ে আমার আপু তখন বাড়িতে আসতো এবং বাড়িতে যখন আপু আসতো, আমার আপুর চলাফেরা ছিল সম্পূর্ণ ইংলিশ মেয়েদের মতো, ফরেনিয়ারের মতো। হাফ প্যান্ট পরতো, মাঝে মাঝে গেঞ্জি গায়ে দিত, খুব উশৃঙ্খল টাইপের চলাফেরা ছিল, ভীষণ উশৃঙ্খল। তো শুধু তাই নয়, আপু দেখা যেত যে আসার সময় 2-3টা ছেলে মেয়ে একসাথে নিয়ে আসতো। এবং আপু যে কোত্থেকে টাকা পাইতো, আমার আব্বা কিন্তু আপুকে এত টাকা দিত না। ধরেন আমার আব্বু যে টাকা দিত, ওই টাকাতে আমার আপু চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যেত। নিজে ঢাকা শহরে হোস্টেলে থেকে পড়াশোনা করাটা তার জন্য অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন। কিন্তু সেই জায়গায় থেকেও আমার আপু অনেক ভালো জীবন লিড করতেছে, অনেক ভালো জীবনে আছে। অনেক পোলাপানের সাথে উঠা বসা, সবাই আপুকে অনেক সাপোর্ট করে, আপুর কথা শোনে এবং বড় আপু হিসেবে আমার আপুকে অনেক ইভেন দেখা গেল আমার আপু যখন এলাকাতে আসে তখন ওই ছোট ছোট জামা কাপড়গুলো পরে এলাকাতে হাঁটাহাঁটি করে।
তাই না, আব্বু সবার কাছে বলে, কান্নাকাটি করে যে আমার মেয়েটাকে একটু ভালো হওয়ার জন্য। আমার আব্বু আমি কতদিন শুনেছি জোরে মানে শব্দ করে পর্যন্ত কান্না করে করে আল্লাহকে বলতে যে আল্লাহ আমার মেয়েটাকে তুমি একটু একটু জান্নাতের পথে নিয়ে আসো, একটু দিনের পথে নিয়ে আসো, একটু ভালো করো। এরকম করে আব্বু কান্নাকাটি করতাম নামাজের বিছানায় বসে পর্যন্ত। আমি মসজিদে অনেক দিন শুনেছি আমার আব্বুর কান্নার শব্দ, কিন্তু কোনোভাবে আর কোনো কিছু হলো না। একটা পর্যায়ে দেখা গেল আমার আব্বু এই একইভাবে এরকম নেশা করতে শুরু করে, হঠাৎ করে নেশার জগতে ডুবে যায় এবং বাড়িতে আসলেও নেশা করতো। এরকম নেশা করতো আমার আব্বুকে তখন আশেপাশে দু একটা লোকও দেখছে আমার বোন যে নেশা করে, এবং তখন আব্বুকে সবাই গ্রাম থেকে খুবভাবে শাসাইলো যে না আপনি এটা করতে পারেন না, আপনার মেয়ে এভাবে নেশা করে, রাজনীতি করে, হাফ প্যান্ট পরে চলাফেরা করে, আপনি কিসের দিনের ইসলাম, আপনি কিসের মুসলমান, আপনি কিসের নামাজ রোজা করেন। মানে গ্রামের মানুষ তো বুঝেন, যেভাবেই পারতেছে আমার আব্বাকে সেভাবে অপমান করতেছে। আব্বা একটা পর্যায়ে সিদ্ধান্ত নিল যে আমার বড় আপুকে আটকাই ফেলবে। তখন বড় আপুকে একদিন খবর দেওয়া হলো যে আমার আম্মু অসুস্থ, আম্মাকে দেখার জন্য বড় আপুকে আসার জন্য বলছে। তো ওই দিনও আম্মু কিন্তু অসুস্থ ছিল না, আম্মু অসুস্থের অভিনয় করতেছিল। আমার বড় আপু সেদিনও দুইটা ছেলেকে নিয়ে একসাথে বাড়িতে আসছে। আসার পরে ছেলেগুলো আমার বড় আপুকে বাসায় নামাই দিয়ে আমাদের বাসায় দিয়ে ছেলেগুলো আবার চলে গেছে। প্রাইভেট কার নিয়ে আসছে, তারা আবার চলে গেছে। প্রাইভেট কারে করে আমার বোনকে নামাই দিয়ে গেছে। কিন্তু নামাই দিয়ে যাওয়ার পরে আমার আম্মু তো অভিনয় করতেছে, আমার বড় আপু বুঝে গেছে যে আম্মু অভিনয় করে। তাই মাগরিবের পরে আমার বড় আপু রওনা দিছে যে তিনি চলে যাবে। আমার আব্বা তখন বলতেছে যে রূপা মাগরিবের পর তোর যাওয়ার প্রয়োজন নাই। না, আমার বড় বোনের নাম ছিল রূপা। বলে যে তোর মাগরিবের পর মানে মাগরিবের পরে কোথাও যাওয়ার দরকার নাই, আমাদের রাস্তাঘাটগুলো ভালো না, অ্যান্ড এভাবে চলাফেরা করা যাবে না, তুই যাইস না। আমার বড় আপু তখন বলতেছে আমি ফোন দিছি আমার ফ্রেন্ডদেরকে, তারা আসবে, তারা খুলনা শহরে আসবে, এসে আমাকে নিয়ে যাবে। তো আমার আব্বু বলে যে না এভাবে তোর যাওয়াটা ঠিক হবে না, তুই যাইস না, মানে বাধা দিতেছে। কিন্তু আমার আব্বুর কোনো বাধা আমার বোন মানে না, কোনো সময় তো মানে নাই, নামাই না। সে ব্যাগ ট্যাগ সব রেডি করে ফেললো, বেরিয়ে যাবে। এমন সময় আব্বু আমার ইশারা দিল যে ধর। ইশারা দিলেও পরে আমি তখন আপুর হাত চেপে ধরলাম। ধরার পরে আপু বলতেছি কি রে তুই আমার হাত ধরলি কেন? আমি বললাম তুমি যাইতে পারবা না। আমার আপু বলে আমি যাইতে পারবো না মানে যাইতে পারবো না কি? আমার আব্বু তখন বলতেছে যাইতে পারবি না মানে তুই আর পড়াশোনা করতে পারবি না, তোকে আর ঢাকায় পাঠাবো না, এবং ঢাকার সাথে আমরা তোর কোনো সম্পর্ক রাখবো না। এখন থেকে তোকে বিয়ে দিব, তুই বিয়ে শাদী করবি, তুই গ্রামে থাকবি, গ্রামের মেয়ে গ্রামে থাকবি, আমরা তোকে আর ঢাকা পাঠাবো না। আপু তখন একটা অট্ট হাসি দিল। হাসি দিয়ে আপু বলতেছে আমার ব্লাডের সাথে ঢাকা মিশে গেছে, আমি ঢাকা ছেড়ে একদিনও ঢাকার বাইরে থাকতে পারবো না। এই গ্রামে আমার আজকে রাতই থাকা সম্ভব না, অথচ তুমি আমাকে সারা জীবন থাকতে বলতেছো। আমার আব্বা তখন বলে যে দেখ মা, আমি এই গ্রামের একজন সম্মানিত আলেম, সম্মানিত মুসলিম, সম্মানিত একজন দিনদার ব্যক্তি, সবাই আমাকে অনেক ভালোবাসে, সম্মান করে, কিন্তু তোর জন্য আমি মুখ দেখাইতে পারি না। তোর জন্য সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার সাথে খারাপ কথা বলে, এবং মা না ভালো তুই এগুলো করিস না, তুই ভালো হয়ে যা। ঢাকায় তো অনেকেই পড়াশোনা করে, তো তোর মতো জীবন তো কেউ করে না। তুই এরকম রাজনীতি করিস, নেশা করিস, খারাপ পথে চলিস, কানের মধ্যে কী লাগাস, চুলের মধ্যে কী লাগাস, এগুলো কি? তুই একটা দিনদার মুসলিমের মেয়ে, তুই এগুলো কী করিস? আমার বোন তখন ডিরেক্টলি আমার আব্বাকে বলতেছে তাহলে আমাকে পরিচয় দিও না, আমি যে তোমার মেয়ে এটা পরিচয় দিও না। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, লাস্ট কয়েক মাস ধরে কিন্তু আমার আব্বু আমার আপুকে কোনো টাকা দিত না। মানে এই যে আপু নেশা টেশা করতো, এগুলো করতো, এই জন্য আব্বু রাগ করে আপুরে টাকা দিত না। কিন্তু ভুলেও আমার আপু কোনোদিনও বাড়িতে ফোন করে নেয় যে আব্বুকে টাকা দিতে বল। মানে উল্টা আমার বড় বাবার আমার জন্য টাকা পয়সা পাঠাইতো, মানে আমাকে টাকা টুকা দিত, হাত খরচের টাকা দিত। তাই এবার আব্বু যখন কী করলো, জোরাজুরি করে আমাকে দিয়ে আমার বোনকে তখন ঘরে আটকায় ফেললো। ঘরের ভিতর আটকাই ফেললো। আমার আপু সারা রাত মানে কখনো দরজা লাগতে আছে, দরজা খোল, আমি বেরিয়ে যাব, এই করব সেই করব, মানে খুব খারাপ একটা অবস্থা। কোনোভাবে আপুকে আটকায় রাখলাম, সারাটা রাত আটকায় রাখলাম। সকালবেলা আমি তখন দরজা খুললাম, মানে তালা খুলে ভিতরে যাই দেখতেছি যে আমার আপু অজ্ঞান হয়ে পড়ে আছে, মানে জ্ঞান নাই, জ্ঞান সেন্সলেস। আমি তখন ডাক দিলাম, ডাক দেওয়ার পরে মানে আমার আপু বলতেছে যে মানে বাসায় টুথপেস্ট আছে, মানে পেস্ট যেটা দিয়ে আমরা দাঁত মাজি। আমি বললাম যে হ্যাঁ আছে, বলো এটা নিয়ে আয়। ওইটা নেওয়ার পর আমার আপু তখন মানে প্রায় অর্ধেকের চেয়েও বেশি আপনার ক্লোজ আপ ছিল, এটা পুরোটা খেয়ে ফেলছে। পুরোটা খেয়ে ফেলছে, মানে কেমন যে একটা অবস্থা করতেছে বলার মতো না। এবং আমি এটা দেখার পরে খুব অবাক হয়ে গেলাম যে আপু এরকম করতেছে কেন। আপু লাফ দিয়ে বেরোয়েছে, বেরোয়ার পরে একটা লাঠি ছিল, এই লাঠিটা ঘরের দরজায় ছিল। আমার আব্বু এই লাঠিটা নিয়ে মাঝে মাঝে মসজিদে যাইতো, কারণ আমাদের এলাকা থেকে মসজিদ একটু দূরে ছিল, তো রাতের বেলা দেখা যায় রাস্তার মধ্যে সাপ টাপ থাকে, এই জন্য মানে এই লাঠিটা আমার আব্বু এখানে রাখে, এটা নিয়ে মসজিদে যায়। আমার আপু তখন বের হয়ে তখন প্রথম লাঠিটা হাতে নিল এবং হাতে নিয়ে দৌড়ে গিয়ে আমার বাবা তখন বসে আছে উঠানের মধ্যে, গিয়ে আমার বাবার মাথার মধ্যে একটা বাড়ি মারছে। এবং এত জোরে বাড়ি মারছে যে আমার আব্বু ওই জায়গার ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, মাথা ফেটে তখন রক্ত বেরিয়েছে।
এবং বড় আপু চিৎকার দিয়ে বলতেছে, গালাগালি করে বলতেছে যে তুই আমার ঘরের মধ্যে আটকে রাখলি কেন, তোর এত বড় সাহস কী করে হইলো যে তুই আমার ঘরে তালা মারছস, এই তুই আমার এত তালা মারলি কেন। একেবারে যেন উন্মাদ পাগল, যেই আপুর কাছে যেতেছে তারই লাঠি দিয়ে পিটাইতেছে, মানে খুব খারাপ একটা অবস্থা। মোবাইল ফোনটা হাতে, মানে একটা সালোয়ার পরে আছে, একটা গেঞ্জি পরে আছে, মনে হয় যেন অর্ধনগ্ন, মানে শরীরে কাপড় চোপড় না থাকলে যা হয় আর কি, এরকম একটা অবস্থা। তো যখন আমার আব্বুকে বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেললো, আব্বুকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই দৌড়াদৌড়ি করতেছে, আমার আম্মা কান্না করতেছে যে রূপা, ও মা রূপা তুই ঠান্ডা হ, মা ভালো তুই ঠান্ডা হ। কিন্তু আমার আপু আমার আম্মুর দিকে ফিরেও তাকাইলো না। আপু এরকম অর্ধনগ্ন অবস্থায় তখন মানে রাস্তার দিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, লাঠিটা ফেলে দিয়ে মোবাইল ফোনটা হাতে নিয়ে চলে যাচ্ছে এবং কাকে জানিয়ে ফোন দিতে আসে। আমার আম্মু পিছন দিয়ে দৌড়াইতে আসে, আমার ছোটো ভাইটাও দৌড়াইতে আসে, বাজার পর্যন্ত চলে গেছে তারা। কিন্তু আমার বোনকে আটকাইতে পারলো না। আমার বোন বাজারে গিয়ে একটা রিক্সা নিয়ে তখন আমাদের মেন স্টেশনে চলে যাচ্ছে, মানে মেন স্টেশনে যাইতে আসে। কিন্তু আমার আম্মু ফিরে আসলো, যেহেতু বাবাকে হসপিটালে নিয়ে গেছে। আমি তখন আম্মুর সাথে ফিরে আসলাম। আসার পরে আব্বুকে তখন হসপিটালে নিয়ে গেল। সন্ধ্যার দিকে আব্বু মোটামুটি সেলাই টেলাই করার পরে ডাক্তারখানা থেকে আব্বুকে তখন বাড়ি আনছি। বাড়ি আনার পর আব্বু কান্না করতে করতে বলতেছে, আমার মেয়েটা কই, আমার মেয়েটা কই। আমার আম্মু তখন লাস্ট বাধ্য হয়ে আমার আব্বাকে বলল, এই মেয়ের কথার বইল না, ভুলে যাও আমাদের কোনো মেয়ে সন্তান ছিল, আল্লাহ আমাদেরকে কোনো মেয়ে দেয় না, আমাদের 2টা ছেলে সন্তান হয়েছে। আমার আব্বা তখন আমার মুখের দিকে তাকিয়ে বলতেছো, এটা কি তুমি মানতে পারবা রূপার মা? আমার মা বলে, আমাকে আর রূপার মা বইল না, আমাকে রোশানের মা বলো। আমাকে আর রূপার মা বইল না, আমার রূপা নামের কোনো মেয়ে নেই। আমার আব্বা তখন আমাকে জড়াই ধরে বলে, যদি তুমি এটা মানতে পারো, যদি তুমি এই জিনিসটা মানতে পারো যে রূপা নামের কোনো মেয়ে তোমার নাই, তবে বিশ্বাস করো যে রূপার মা, তোমার জীবনটা অনেক সুখের হবে, তুমি জীবনে আর কখনো কষ্ট পাবা না, অনেক ভালো থাকবা, আমার সন্তানের জীবনগুলো অনেক ভালো হবে যদি এইটা মনকে বুঝাইতে পারো যে রূপা নামের কোনো মেয়ে আমাদের ঘরে ছিল না। আমার আম্মু তখন এটা ভীষণভাবে মেনে নিল। মেনে নেওয়ার পরে আমার আব্বাও তখন বিষয়টা মেনে নিল। তখন দুজনের মাঝে তখন সমঝোতা চলে আসলো। আমার বড়াপুরের কথা আর কেউ বলে না, বড়াপুর কথা কেউ জিজ্ঞাসা করে না। অনেকগুলো দিন কেটে গেল, আমার বড়াপুর কোনো খোঁজ খবর নাই। তখন আমি সর্বপ্রথম মোবাইল কিনি। মোবাইল কেনার পরে মানে মোবাইলটা আমার কাছে আছে, তাই আমি মোবাইল চালাইতাম, মাঝে মাঝে গেমস খেলতাম, এটা ওটা খেলতাম, ফোন আমার কাছেই থাকতো। আমি তখন কলেজেই পড়াশোনা করি, মানে কলেজে বলতে মাদ্রাসা লাইনে পড়তেছি। অ্যান্ড একদিন মানে অনেকগুলো দিন কেটে গেল, এতে আমার আম্মু মাঝে মাঝে কান্না করে আমার বোনের জন্য, আমি বুঝি। কিন্তু এটা আবার কাউকে বুঝতে দেয় না, আমার বাবাকে বুঝতে দেয় না, আমাকে বুঝতে দেয় না। খুব নীরবে কান্না করে, নীরবে চোখের পানি ফেলে, কাউকে বিষয়টা বুঝতে দেয় না। তা আমরাও কোনো কিছু বলি না। আম্মু কান্না করে, বুঝি তো, শত হইলেও তো নিজের পেটে ধরা মেয়ে, তারে ভুলে যাবে কেমন করে। অ্যান্ড এরকম করে একদিন হঠাৎ করে আপুর রুমে গেলাম, মানে আপু যে রুমে থাকতো আর কি, ওই রুমটার মধ্যে কিন্তু কেউ যায় না। আপু যে রুমে থাকতো ওই রুমে তালা মেরে রাখে, কোনো সময় এটা যাওয়া হয় না। প্রায় 4-5 মাস পরে, 5 মাস অতিবাহিত হয়ে গেছে। ওই 5 মাসে আপুর কিন্তু কোনো খবর নাই, মানে আপু কিন্তু একটাবারের জন্য আমাদেরকে কোনো ফোন করে নেই। এবং আমি আপুর নাম্বারে ট্রাই করে দেখছি যে আপুর নাম্বারটা বন্ধ। বাড়ি থেকে বেরোয়ার পরে আপুর নাম্বার অফ করে দিছে, আপুর নাম্বারে লাইন পাওয়া যায় না। তা আপুর রুমে তখন এরকম ঘাটাঘাটি করতে করতে আপুর বিছনার নিচে একটা নাম্বার পাইলাম, নাম হচ্ছে সাবরিনা। মানে সাবরিনা নাম দিয়ে একটা নাম্বার সেভ করা, বাংলালিং একটা নাম্বার। তো নাম্বারটা দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে আমার আপুর কাছে এরকম একটা নাম্বারটা সেভ করে সাবরিনা সম্ভবত আপুর কোনো ফ্রেন্ড হতে পারে। মানে আমার কাছে মনে হলো যে মেয়েটা মনে হয় আমার বোনের কোনো ফ্রেন্ড। নিজের মাঝে মনে হওয়ার পরে আমি তখন এই নাম্বারটাতে কল দিলাম। তখন ধরেন আপনার 11টা থেকে 11:30 বাজে, সকালবেলা আর কি, দুপুর ঘনাঘন এই টাইমে। পরে কল দেওয়ার পরে কলটা তখন মানে একবার রিং হয়েছে, রিসিভ করে নাই। দেন আমি তখন আবার দিলাম, সাথেই দিলাম। তখন কে জানি রিসিভ করছে, মানে একটা কণ্ঠ পাইলাম, বলতেছে একটু পরে কল দিতেছি, এটা বলে কেটে দিছে। বাট ছেলে না মেয়ে তা বুঝতে পারিনি, কণ্ঠটা এরকমটাই মনে হইলো। আমার আর কোনো কল দেয় নাই। রাত্র প্রায় 10টার দিকে আমি তখন নাম্বারটাতে আবারও কল দিলাম। এবার 10টার দিকে কল দেওয়ার পরে একটা মেয়ে তখন রিসিভ করছে। রিসিভ করে আমি তখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? এমন করেই বললাম। বলে, হ্যাঁ ভালো আছি, কে বলছিলেন? আমি বললাম যে আমার নাম রোশান, আমি খুলনা থেকে বলতেছি। তো বলে, ও আচ্ছা, খুলনা থেকে রোশান, হ্যাঁ বলেন, কাকে ফোন করছেন, আমাকে? আমি বললাম, জি আপু, আপনার নাম কি? বলে, আমার নাম সাবরিনা। তাই আমি বললাম, জি আমিও জানি আপনার নাম সাবরিনা। তো বলে, আপনি কী করে জানেন আমার নাম সাবরিনা? আমি তখন বললাম যে আসলে কীভাবে জানি, এত কথা তো বলতে পারবো না। তো আপু, আপনার কাছে একটা ইনফরমেশন জানার জন্য কল করছিলাম, যদি আমাকে একটু ইনফরমেশনটা মানে তথ্যটা দিতেন। তো আমাকে বলো, আচ্ছা ঠিক আছে, কিসের তথ্য দিতে হবে আপনাকে, বলেন কী তথ্য। আমি তখন বললাম, তথ্য হচ্ছে এইটা যে আমার বড় বোন ঢাকা অমুক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো, আমার বড় বোনের নাম হচ্ছে রূপা। এটা বলা পড়েছে, ও তুমি রূপার ছোটো ভাই, মানে তুমি রূপার ছোটো ভাই রোশান?
আমি বললাম জি আপু, আমি রোশান। পরে বললো ও আচ্ছা, ভালো আছো ভাইয়া? আমি বললাম জি ভালো আছি। বললাম আপু আমার এই আপু কোথায়, রূপা আপু কোথায় বলতে পারেন? বলে রূপা তো বাংলাদেশে নাই। আমি তখন বললাম কি বললেন, আপু বাংলাদেশে নাই মানে কোথায়? বলে রূপা তো ইন্ডিয়াতে। তো কেন ভাইয়া, তোমাদের সাথে কথা হয় না? আমি বললাম যে না, আমাদের সাথে কোনো কথা হয় না। তো আপু তো আমাদেরকে ফোন টোনও দেয় না, আজকে প্রায় 5 মাসের মতো হয়ে গেছে। আব্বু আম্মু আপুর সাথে যোগাযোগ করে না, রাগ করে। আপুর উশৃঙ্খল জীবন তারা পছন্দ করে না। তিনি তখন আমাকে বলে হ্যাঁ এটা ঠিকই, আসলে এটা কোনো বাবা মাই পছন্দ করবে না। ওর শুনেছিলাম তোমার আব্বা নাকি আলেম, মানে মসজিদে ইমামতি করে, ইভেন হচ্ছে মাদ্রাসায় বাচ্চা পড়ায়। এত ভালো একজন মানুষের মেয়ে যখন এই ধরনের কাজ করবে, এটা তো আসলে কোনো পরিবার থেকেই মেনে নেবে না। এখন কি আর করা বলো ভাইয়া, তোমার আপু তো এরকম, আমাদের তো কিছু করার নাই। আমি তখন বললাম আপু আপনার সাথে কথা বলে আমার কাছে মনে হলো যে আপনি তো খুব ভালো মানুষ, মানে আপনার সাথে যে কথা বলতেছি মানে বোঝা গেল যে আপনি যথেষ্ট ভালো। তো আপনি যদি ভালো হন তাহলে আপনার ফ্রেন্ড আমার বোন কী করে খারাপ হইলো? আপনি কি আমার বোনকে ভালোর পথে আনতে পারেন না? আপনি কি আমার বোনকে ভালো করতে পারেন না? তিনি তখন একটা অট্ট হাসিতে মেতে উঠলো। আমাকে বলে কী ব্যাপার রোশান, তুমি আমাকে ভালো বলতেছো মানে কীভাবে, কোন অ্যাঙ্গেল থেকে আমাকে তোমার ভালো মনে হইলো? আমি বললাম না, আপনি যে কথাবার্তাগুলো বলতেছেন, আপনার কথাবার্তা শুনে আমার কাছে মনে হইলো যে আপনি মনে হয় অনেক ভালো মানুষ। বলে না রে ভাই, মানুষের কথা শুনলে তাকে ভালো বিবেচনা করা যায় না, কথা শুনলে একটা মানুষ ভালো হয় না। তো যাই হোক, তোমার আপুর যদি ইন্ডিয়া থেকে আসে তা আমি তোমাকে ফোন করব, বা তোমার আপুর নাম্বার কি তোমার কাছে আছে? আমি বললাম যে নাম্বারটা আছে এটা তো বন্ধ। বলে হ্যাঁ তোমার আপু তো সিম চেঞ্জ করছে, বাট এখন ওই নাম্বারেও তো কল দিয়ে লাভ নাই, কারণ সে তো আর বাংলাদেশে নাই। তো যদি বাংলাদেশে আসে দেন হচ্ছে আমি তোমাকে হচ্ছে না কন্ট্রাক্ট দিব, তুমি তার সাথে কথাবার্তা বইলো। এটা বলে তিনি তখন লাইনটা কেটে দিল। তো আমিও তখন এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বললাম না। আমার বাবা মাকেও কোনো কিছু বলতেছি না, কারণ তাদেরকে বললেই তো তারা মানে আমার বোনের কথা শুনতেই পারে না। আমার বোনের কথা শুনলেই ধরেন তারা খুব রেগে যায়। তো এই জন্য আমার বোনের কোনো কথাই বলি না। আমার আব্বা আম্মার সাথে আমি তখন আসি, আমার ছোটো ভাইটা তখন পড়াশোনা করতেছে। এরকম করতে করতে আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলছি, মানে ইন্টার পরীক্ষা দিছি। এবং ইন্টারের রেজাল্ট আউট হওয়ার পরে আমি তখন আব্বুর সাথে আস্তে আস্তে করে মানে ইসলামিক লাইনে ট্রাই করতেছি আর কি, মানে ইসলামিক লাইনে কাজ করার জন্য চেষ্টা করতেছি। বিভিন্ন জায়গায় ওয়াজ করা থেকে শুরু করে মানে ইসলামিক বিভিন্ন অনুষ্ঠানগুলোতে জয়েন করতেছি আব্বুর সাথে সাথে, আব্বু আমাকে নিয়ে যাচ্ছে। এরকম করে মাঝে মাঝে যখন আমার আপুর কথা মনে হতো, মানে রূপা বোনের কথা মনে হইতো, আমি তখন ওই সাবরিনা মেয়েটাকে কল দিতাম। অনেক দিন তার সাথে এরকম করে কথাবার্তা বলি, বাট সে আমাকে বলে, আমি যতই আমার বোনের কথা জিজ্ঞেস করি বলে সে তো এখন ইন্ডিয়া থেকে আসে নাই। পাকা প্রায় 2 মাস কেটে গেছে, মানে 2 মাস হয়ে গেছে। তারপর আমাকে ফোন দেই যে আপু আমার বোন কি আসছে? বলে না 2 মাস হয়ে গেছে এখনও আসে নাই। তাই আমি বলি আপনার কি আমার বোনের সাথে কোনো যোগাযোগ হয়, কথাবার্তা হয়? বলে না আমাদের সাথে কোনো কথাবার্তা নেই। তাই আমি বললাম যে 2 মাস হয়ে গেল আমার বোন ইন্ডিয়াতে গেল এখনও আসলো না, মানে তার কোনো বিপদ হয় নাই তো? বলে না রে ভাই, আপনার বোনের কোনো বিপদ হয় না, আপনার বোন অন্য কারো বিপদ ঘটায়, তার জীবনে কোনো বিপদ আসে না। তো যাই হোক, তিনি এরকম করে আমাকে বলতেছে, আমিও আমার মতো করে তার কথাবার্তাগুলো শুনতেছি। আসলে আমার তো কিছু করার নাই, যেমন করে বলতেছে আমি তেমন করে ওনার কথাগুলো শুনতেছি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে অনেকগুলো দিন কাটার পরে একদিন এই সাবরিনা আপু আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে রোশান, তখন প্রায় 11টার মতো 11:30 বাজে, আমি তখন আমাদের মসজিদে কাজ চলতেছে, মানে কী জানি কনস্ট্রাকশানে কাজ চলতেছে, আমি ওইখানে। আমাকে ফোন দিয়ে বলতেছে রোশান তুমি কি খুলনাতে আসছো? এমনি। আমি বললাম জি আপু আমি তো খুলনাতে। বলে আমি তো খুলনাতে আসছি, দেখা করবো আমার সাথে? এমনি। আমি তখন বললাম যে দেখা হ্যাঁ অবশ্যই করবো না কেন, অবশ্যই করবো, আপনি আমার বোনের বান্ধবী, দেখা করবো না কেন? বলে তাহলে তুমি খুলনা এই জায়গায় আসো, আমি এই জায়গায় আসি। আমাকে একটা ঠিকানা দিল, এবং ঠিকানা দেওয়ার পরে সেই ঠিকানা অনুযায়ী আমি তখন গেলাম। যাওয়ার পরে দেখলাম যে বোরকা পরিহিত একটা মেয়ে একেবারে মানে ফোন দেওয়ার পরে রিসিভ করছে, বলে যে আমি হচ্ছি সাবরিনা, মানে দেখতে একেবারে পরীর মতো সুন্দরী, মুখটা একেবারে মুখমণ্ডলটা অনেক বড়, এবং মুখটা অনেক মায়াবী, খুবই সুন্দর, এক কথায় অসাধারণ চেহারা। মানে দেখার পরে এক কথায় যে কোনো মানুষে তার প্রেমে পড়ে যাবে, এতটাই মায়াবী চেহারা। তো যাই হোক, অনেকক্ষণ ওনার সাথে দাঁড়ায় কথা বললাম, বলতেছি আপু আমাদের বাসায় চলেন। বলে না ভাইয়া তোমাদের বাসায় যাব না। আমি বললাম যে যাবেন না মানে? চলেন আমাদের বাসায় গেলে কি হবে, যাবেন না কেন? চলেন আমাদের বাসায়। যতইভাবে তারে বললাম সে আমাদের বাসায় যাওয়ার জন্য রাজি না, মানে কোনোভাবেই গেল না। আধা ঘন্টার মতো তার সাথে ওখানে ছিলাম, অনেক মজা মাস্তি করলাম, কথাবার্তা বললাম, তারে ফুচকা খাওয়াইলাম। জানতে পারলাম এখানে সে তার বোনের কোন আত্মীয়র বাসায় আসছে, এটা আমাকে বললো। আসছে গতকালকে রাতে, এখন চলে যাবে। পরে বিকালবেলা আমি খুব সুন্দর করে বুঝে শুনে বাসে উঠে দিলাম। উনি তখন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেল। তো এরপর থেকে ওনার সাথে আমার প্রায় সব সময় ফোনে কথা হয়। অলওয়েজে ফোন দিয়ে রোশন কী করো, ভালো আছো কি না, এটা ওইটা অনেক দিন কথাবার্তা হতে হতে একদিন আমার হঠাৎ করে মনে হলো যে আমি একটু ঢাকাতে ঘুরতে যাব। মানে কোনো কাজ না, যে কোনো কাজে যাব এরকম না, এমনি মনে হলো যে একটু ঢাকাতে ঘুরতে যাবো, একটু ঘোরাফেরা করব। মানে
মনটা ভালো করে আসবো, একটু ফ্রেশ ট্রেশ হবো, একটু ঘোরাফেরা করবো, এরকম ইচ্ছা শক্তি থেকে আমি তখন একদিন ওনারে ফোন দিলাম যে সাবরিনা আপু, আমি তো ঢাকাতে আছি, ঢাকাতে আসতে চাই, আপনার সাথে কি দেখা করা যাবে? তো বলে হ্যাঁ দেখা করা যাবে, যাবে না কেন, অবশ্যই যাবে, আসো। তো পরে আমি ঢাকায় গেলাম, 2 দিন পরে ঢাকায় গেলাম, গিয়ে একটু আবার জিন্স প্যান্ট ট্যান্ট পরে গেছি, যদি আমার মুখে দাঁড়িয়ে ছিল, বাট আমি তারপরে জিন্স প্যান্ট আর ওভাবে পাঞ্জাবি পরছি, একটু স্টাইল করা ছেলেদের মতো আর কি। দেন ঢাকায় গেলাম, ঢাকা যাওয়ার পর আপু আসলো, ওনার সাথে তখন ঘুরতেছি, অনেক ঘোরাফেরা করি। ওই সময় হাতির ঝিল অতটা উন্নত না, অতটা হয় নাই, হাতির ঝিলে ওইদিকেও ঘুরতেছি। পরে আমি জিজ্ঞেস করলাম যে আপু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আসলে আমার বোন কি করে? মানে যেটা লোকের মাধ্যমে শুনতে পারি যে আমার বোন খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা তো জানি, তারপরেও তো বোন, ওই হিসাবে জিজ্ঞেস করি যে সাবরিনা আপু, রূপা আপুর সাথে কি কোনো যোগাযোগ আছে, বা রূপা আপু কই আছে, কোনো খোঁজখবর কি আমাকে দিতে পারেন? তিনি সেদিন কেন যেন আমাকে ডিরেক্টলি বলতেছে যে তুমি রূপার ব্যাপারে আমার কিছু বললো না, এবং রূপার ভাই হিসেবে তুমি আমার সাথে দেখা করো না। তুমি যদি আমার সাথে দেখা করো, আমার সাথে কথা বলো, একান্তই তোমার মানে পরিচিত এরকমভাবে কথা বলবা, বাট রূপার বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না, এবং রূপার বিষয়ে তুমি আমাকে কিছু প্রশ্নও করবা না। মানে ওনার কথাগুলো জানি একটু কেমন কেমন ছিল। আমি তখন খুব অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, উনি এরকম করে কথা বলছে, মানে এরকম করে কথা বলতেছে কেন? কথাগুলো খুব স্কিপ করা, এবং কেমন জানি একটু মানে আপুর কথা বলিয়ে রেখে যায়, হাইপার হয়ে যায়, আপুর কথা সহ্য করতে পারে না। তো যাই হোক, আমিও আর আপুর কথা তারে বলি না, এরকম করে তার সাথে অনেক ঘোরাফেরা করলাম। দেন রাতের বেলায় সে আমাকে বলতেছে এখন কি চলে যাবা নাকি থাকবা? আমি বললাম যে না, চলে যাব। তিনি আমাকে বলে তিনি হোস্টেলে থাকে। দেন আমি তখন চলে আসলাম। অ্যান্ড আসার পরে এইভাবে তার সাথে আমার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কথা হইতে হইতে, তিনি কিন্তু আমার অনেক সিনিয়র, এবং সিনিয়র হওয়ার পরেও মনের লেনাদেনাগুলো এরকমভাবে আদান প্রদান করতে করতে তার প্রতি একটা সময় আমার এক ধরনের ভালো লাগা কাজ করতে শুরু করে। মানে ভালো লাগা বলতে মানে খুবই ভালো লাগে আর কি। তার সাথে কথা না বললে কোনো কিছুই ভালো লাগে না, মন খারাপ হয়ে থাকে, কান্নাকাটি করি। একটা পর্যায়ে তার জন্য খুব পরিমাণের বেপরোয়া হয়ে উঠে একদিন ইচ্ছা জাগলো যে তাকে আমি ডিরেক্টলি প্রপোজ করব। আমি তাকে ভালোবাসি, এটা আমি তাকে বলবো, নিজের ভিতরে এই জিনিসটা জাগলো যে তাকে আমার ভালো লাগে, আমি তাকে ভালোবাসি, এটা আমি তাকে জানাবো। এবং সম্পূর্ণ নিজের ইচ্ছায় আমি সেদিন তাকে একদিন রাত্রিবেলায় তাকে প্রপোজাল দিই যে আপু আপনাকে আমার ভালো লাগে, মানে আপু না সাবরিনা, আপনাকে আমার ভালো লাগে। আপনি করেই বলতাম যে আপনার সাথে আমি রিলেশনে যেতে চাই। পরে আমাকে বলে তুমি তো আমার বয়স অনেক ছোট, এটা কি তুমি জানো? আমি বললাম হ্যাঁ সেটা আমি জানি, আমি তোমার বয়স অনেক ছোট, যে তারপরে তোমাকে আমার ভালো লাগে। এখন ছোট হলে কি বড়দেরকে পছন্দ করা যায় না, ভালোবাসা যায় না? তো বলে হ্যাঁ অফকোর্স যাবে না কেন? তো পরে আবার চেঞ্জ হয়ে যাবা না তো, তোমার বোনের মতো, তোমার বোন কিন্তু আমার সাথে অনেক বেইমানি করছে। আমি বললাম যে না আমি চেঞ্জ হবো না, কেন চেঞ্জ হবো? তিনি বলে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এবং সেদিনকার পর থেকে এই সাবরিনা মেয়েটার সাথে আমার এক ধরনের একটা রিলেশন তৈরি হয়, এবং রিলেশনটা এতটাই ডিপলি হয় যে এতটাই গভীর হয়, আমি তাকে মানে 1টা মিনিট তার সাথে কথা না বলতে পারলেই যেন আমি পাগল হয়ে যাব, আমার শরীরের ভিতরে এক অস্থিরতা কাজ করতে শুরু করে। প্রচুরভাবে তারে পছন্দ করি, অনেক পছন্দ করি, সবসময় ফোনে কথা বলি, দুজনের মাঝে এক ধরনের একটা গভীর রিলেশনশিপ শুরু হয়। এবং হওয়ার পরে সে একদিন ডিরেক্টলি আমাকে এমনি নিজেই বলে যে রোশান চলো না একদিন কক্সবাজার থেকে ঘুরে আসি, মানে কক্সবাজার যেতে ইচ্ছে করতেছে, আমাকে এটা বলে। তাই আমি বললাম আমাদের এখান থেকে কুয়াকাটা কাছে, আপনি চলে আসেন, আমরা কুয়াকাটাতে যাই, এটা বললাম। পরে আমাকে বলে কুয়াকাটা না, সুন্দরবনে ঘুরতে যাব, সে আমাকে বলে। আমি তখন বললাম বাহ, সুন্দরবন হয়তো খুব ভালোই, খুলনাতে আমাদের কাছেই সুন্দরবন, এবং যাওয়া যাবে না কেন, চলেন সুন্দরবনে ঘুরতে যাই। তো একথা বলার পরে তখন সে খুলনাতে আসে, আসার পর আমি তার সাথে সুন্দরবনে ডে ট্যুরে যাই, এবং ট্যুর কমপ্লিট করে সন্ধ্যার একটু পরে তখন আমরা মানে এই সুন্দরবন থেকে চলে আসি। আসার পরে দেন সে আমাকে বলতেছে যে রোশান আমি তো আজকে রাতে যাবো না, থাকবো, কিন্তু কোথায় থাকা যায়? তো আমি বললাম যে কোথায় থাকবেন? আপনারা বললেন যে আপনার কোনো রিলেটিভ আছে, রিলেটিভের বাসায় থাকেন। বলেন আমার কোনো রিলেটিভের বাসায় যাওয়া যাবে না, দেন আমার আব্বু আম্মুকে বলে দিবে আমাকে এই অন্য কোথাও থাকতে হবে। তো আমি বললাম যে তাহলে চলেন আমাদের বাসায়, আমি বলবো যে আপনি আমার বোনের ফ্রেন্ড, অবশ্যই আমার বোনের ফ্রেন্ড বলে অনেক সমস্যা, জায়গা দিবে না, কোনো না কোনোভাবে আপনাকে ম্যানেজ করে নেবে, বাসায় চলেন। বলে না না আমি বাসায় যাব না, আমি অন্য কোথাও, তোমাদের এখানে কোনো আবাসিক হোটেল নেই? আমি তখন বললাম যে হ্যাঁ আছে তো। বলে তাহলে হোটেলে উঠবো। তো টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করো, আমার কাছে টাকা আছে, এটা বললো। তো এরপরে তিনি তখন করলো কি, আমাদের আবাসিক হোটেলে উঠে গেল, এইখানকার একটা হোটেলে উঠলো। উঠার পরে তিনি আমাকেও সহ উঠালো ওই হোটেলে, আমি সহ সিগনেচার করলাম বালামে। অ্যান্ড সিগনেচার করার পরে আমার বলে যে রোশান তুমি থাকো, আজকে যাইও না। তো আমি তখন বললাম যে বাসায় না গেলে আম্মু টেনশন করবে, বলে ফোন করে দাও, ফোন করে বলে দাও যেতে হবে না, আজকে থাকো, আমার শরীরটা অনেক ব্যথা করতেছে, তুমি না সুন্দর মেসেজ করতে পারো, আমাকে একটু আমার কোমরটা মেসেজ করে দিবা, এটা আমাকে বলতেছে। তো আমারও আসলে নিজের ভিতরে যতই ইসলামিক লাইনে চলাফেরা করি বা যাই করি, যৌবনটা তো আসেই, তাই না? তো সেখান থেকে আমি তখন তারে বললাম আচ্ছা ঠিক আছে। তো রাতের বেলা আমি ওখানেই থেকে গেলাম। তো যখন আমি রাতের বেলা তার সাথে সেখানে থাকলাম, অনিচ্ছাকৃতভাবে আমার দিক থেকে অনিচ্ছেই ছিল,
তার সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হয়ে যায়, শারীরিক সম্পর্ক হয়, এবং এই শারীরিক সম্পর্কটা হওয়ার পরে আমি তার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়ি, এবং এই সম্পর্কটাতে সে আমাকে এত বেশি তৃপ্তি দেয়, আমাকে এতটাই হ্যাপি করে, যেটা আসলে বলার মতন। আমার কাছে মনে হয় যে আমি স্বর্গের সুখটা পেয়ে গেছি দুনিয়াতে। এত পরিমাণের আদর করে আমাকে পুরোটা রাত। এরপর থেকে আমি আর তারা ছাড়া থাকতে পারি না। আমি 2 দিন পরে ঢাকায় চলে যাই, 2 দিন পরে ঢাকায় চলে যাই তার সাথে থাকার জন্য। খুবভাবে তার প্রতি আমি এক্সাইটেড হয়ে পড়ি। একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তাকে বিয়ে করে ফেলবো, যেহেতু তাকে আমি এতই ভালো লাগে, এতই ভালোবাসি, তাকে যারা থাকতে পারি না, তো তাকে আমি বিয়ে করে ফেলবো এবং বিয়ে করে তার সাথে আমি সংসার করব। এরকম একটা প্ল্যানিং তখন মাথার মধ্যে কাজ করলো। করার পরে আমি তখন বিষয়টা প্রথমে আমার আম্মুকে জানাইলাম কিছুটা, যে আম্মু আমি রিলেশনে আসি বা আমি বিয়ে করব, এরকম কিছু একটা আম্মুকে বলছি। এবং বিয়ের কথাটা আম্মুকে বলা মাত্রই আম্মুর সাথে সাথে রাজি হয়ে গেছে। এক কথা আম্মু রাজি হয়ে আম্মু তখন করলো কি আব্বুকেও জানাইলো বিষয়টা, এবং আব্বু তখন সাথে সাথে বললো আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের অনেক আগেই করা দরকার ছিল, তো যেহেতু আমরা এটা করি না, রোশন যেহেতু বলছে, তাইলে হচ্ছে এটা খুব ভালো, এটা তাইলে তাড়াতাড়ি করে ফেলো, এটা নিয়ে অপেক্ষা করাটা ঠিক হবে না, এটা নিয়ে অপেক্ষা করা যাবে না, খুব তাড়াতাড়ি করে ফেলো। এই কথা তখন আমার আব্বু আমাকে গ্রিন সিগন্যাল দিল, এবং তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরে আমার ভিতরে তখন এক অন্যরকম কনফিডেন্সের জন্ম হয়ে গেল। আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো সমস্যা নাই, এবার আমি বিয়ে শাদী করতে পারি, সংসার করতে পারি, তো সব কিছু ঠিক আছে। বিষয়টা আমি তখন কিছুটা সাবরিনাকে ফোনের মাধ্যমে জানাইলাম, পরিপূর্ণভাবে না। তো ওরে বললাম যে আমি আগামী দিন আসতেছি ঢাকায়, তোমার সাথে দেখা করবো। বলে আচ্ছা ঠিক আছে, আসো। পরের দিন ঢাকা আসছে, এবং ঢাকা আসার পরে তার সাথে আমার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমি তখন তারে একটু একটু করে বলতে পুরোটাই বলে দিলাম যে সাবরিনা, একটা রেস্টুরেন্টে বসেছিলাম, বসে থাকা অবস্থায় বললাম যে সাবরিনা, আমি তো আমার আব্বা আম্মাকে বিয়ের বিষয়ে জানাই দিছি, আমি তোমাকে বিয়ে করব, খুব রিসেন্ট আমরা বিয়ে করব। এখন তুমি তোমার পরিবারের সাথে কথাবার্তা বলে একটা ডেট ফিক্সড করো যে কবে আমার আব্বা আম্মাকে আমি তোমাদের ঢাকায় পাঠাবো, তোমাদের বাসায়। এটা বলার পরে ও তখন একটু অবাক হয়ে যায়, কেমন যেন একটু অবাক হয়ে আমাকে বলতেছে, আমি তো বিয়ে বসবো না, আমি তো বিয়ে করবো না ডিরেক্টলি। আমি তখন বললাম, ও মা, কী বলে বিয়ে করবা না? তুমি আমাকে ভালোবাসো, আমার সাথে তোমার সম্পর্ক, তো বিয়ে বসবো না এটা কেমন কথা হইলো? ভালোবাসার পূর্ণতা তো বিয়ে, তাই না? সো বিয়ে কেন করবা না? আমাকে বলেন আমি তো বিয়ে করবো না। আমি বললাম সাবরিনা, তুমি ঠিক আছে, এগুলো কী কথা বলতেছো? বিয়ে করবো না কেন? আমাকে বলে বিয়ে করবো না কারণ তুমি আমাকে বিয়ে করবো না এই জন্য। আমি তখন বললাম এটা কী ধরনের কথা বলতেছো? আমি তোমাকে বিয়ে করবো না, আমি তোমাকে কেন বিয়ে করবো না? আমি তোমাকে পছন্দ করি, তোমাকে আমার ভালো লাগে, এবং আমরা অনেক দিন ধরে রিলেশন আছে, আমরা অবৈধ সম্পর্কও করে ফেলেছি, তো সেটাকে আমি বৈধতায় যেতে যাচ্ছি বা বৈধতায় আসতে যাচ্ছি, আর তুমি আমাকে এটা কী বললা যে তুমি আমাকে বিয়ে করবে না? এটা কী ধরনের কথা? ও তখন আমাকে বলে, হ্যাঁ আমি যেটা বলছি সেটাই, তো বিয়ে করবো না, আর তুমি আমাকে কখনো বিয়ে করবো না। আমি তখন বললাম কেন বিয়ে করবো না, কারণ কি? আমার বাবা মা রাজি, আমি রাজি। ও তখন বলে, আমার সত্যতাটা জানার পরে তোমার বাবা মা আর তুমি পিছিয়ে হাঁটবা। আমি তখন বললাম সত্যতা মানে? বল আচ্ছা, তুমি যে আমার সাথে এতদিন ধরে রিলেশন করো, তুমি কি কখনো জানতে চাইছিলা আমার ধর্ম সম্পর্কে? আমি তখন বললাম আমাকে বল আমি তো হিন্দু মেয়ে। আমি বললাম এইটা কী ধরনের কথা বলো, তুমি হিন্দু হয়ে আমার সাথে এইভাবে প্রতারণা করলা? ও আমাকে বলে প্রতারণা তো করি নাই। কেন, তুমি কি আমাকে কখনো জিজ্ঞেস করছিলে আমি কোন ধর্মের মানুষ, আমার ধর্ম কী? আমি বললাম না, এটা তুমি জিজ্ঞেস করি নাই। আমাকে বলে তাহলে আমাকে প্রতারক বলতেছো কেন? তুমি রিলেশন করেছো, আমি রিলেশনে গিয়েছি, আমার সাথে থেকেছো, আমিও থেকেছি, দ্যাটস ইট। কিন্তু বিয়ে আমি করতে পারবো না, কারণ আমি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করবো না। আমি বললাম সাবরিনা দেখো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না, অ্যান্ড এইটা তুমি বললো না, এটা আমি মেনে নিতে পারবো না। ও আমাকে বলে যদি তোমার মন চায় আমার সাথে আরও রিলেশন করো, আরও থাকো, আরও রুম ডেট করো, কোনো সমস্যা নেই, বাট আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করতে পারবো না, আর তুমিও কোনো হিন্দু মেয়েকে বিয়ে করবে না, করবা? আমি তখন চুপ হয়ে যাই। ও তখন কোনো কথা না বলে ডিরেক্টলি এখান থেকে উঠে যায়, উঠে চলে যায়। আমি তখন বলতেছি তুমি উঠে চলে যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ? তুমি বসো, তোমার সাথে আমার কথা আছে, আমার কথা শেষ হয় নাই। আমাকে বলে না, আই থিঙ্ক তোমার সাথে আমার আর কোনো কথা নেই, আমি মনে করি তোমার সাথে আমার আর কোনো কথা নেই, এটা বলে তখন উঠে যাচ্ছে। আমি তাকে যতই রাখার চেষ্টা করতেছি না, ও আমার বাঁধনে আর আটকায় নাই, ও বেরিয়ে গেছে, বেরিয়েও চলে যাচ্ছে, হেঁটে চলে যাচ্ছে। আমি যতই চেষ্টা করলাম আমাকে আটকানোর জন্য, আটকাতে পারলাম না। রাতের বেলায় তখন আমি আবারও খুলনায় ফিরে আসলাম, অনেক রাতে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমি কান্নাকাটি করতেছি, আমার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। আমার এই কষ্টটা আমার মা কিছুটা বুঝতে পারতেছে। আম্মু আমাকে বারবার বলতেছে, কি হয়েছে তোর, তুই এরকম করতেছিস কেন, তোর কোনো সমস্যা, তুই আমার কাছে বল, কী হয়েছে বল। তো আমি কিছুই আম্মুর কাছে বলতেছি না, কারণ আমি বলবো কি, আমাকে তো আসলে বলার কোনো ভাষা নেই, আমি কী বলবো আমার আমাকে।
সকালবেলা হয়ে গেল, আমি খাওয়া দাওয়া করতে পারতেছি না এবং মুখও ধুই নেই। আমাদের বাড়ির মাঠ আছে, মাঠের মধ্যে বসে কান্নাকাটি করতেছি, খুব খারাপ অবস্থা। অ্যান্ড আমার মা তখন বুঝে গেছে যে আমি একটা রিলেশনে আছি, বা রিলেশনের বিষয়টা বুঝে গেছে, এবং মেয়ের বাড়িও ঢাকায়। তো আমার আম্মা তখন মানে পাগল হয়ে গেছে যে না, আমার ছেলে তো আমার মেয়ের মতো নষ্ট হয়ে যাবে, অবশ্য কোনো খারাপ মেয়ের পাল্লায় পড়ছে। আমার আম্মা তো এবার আমাকে প্রেশার দিতেছে যে আমাকে খুলনার দিকে কোথাও বিয়ে করাই দিবে। আব্বাকে বলতেছে তুমি মেয়ে দেখো, আমরা খুলনার দিকে হচ্ছে রোশানটি বিয়ে করাই দিব, তুমি মেয়ে দেখো। আমার আব্বাও তখন আমার আম্মুর কথা মতো, আমার আম্মুর কথাবার্তা মতো মেয়ে খোঁজা শুরু করছে। পরিবার থেকে এখানে মেয়ে দেখতেছে, ওইখানে মেয়ে দেখতেছে। বাট ধরেন ওই সময় আমি সাবরিনার জন্য পুরো পাগল হয়ে গেছি। অ্যান্ড এরপরে আমি তার 2 দিন পরে আমার পরিবার আমাকে বিয়ে দিয়ে দিবে, মানে বিয়ে করাই ফেলবে। একদিন আমি রাগ করে বাসা থেকে বেরিয়ে ঢাকায় চলে গেছি। আমার কাছে কিছু টাকা পয়সা ছিল, টাকা পয়সাগুলো নিয়ে ঢাকায় চলে গেছি। এবং ঢাকায় চলে যাওয়ার পরে সাবরিনা তখন আমাকে বলতেছে যে আমি ওর সাথে মানে খুব রিকোয়েস্ট করে ওর সাথে আমি একটু দেখা করে আমার পা চাইবে ধরে পার্কের মধ্যে, একদম পা ধরে কান্না করি যে সাবরিনা আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে বলে তুমি তো আমার হাঁটুর বয়সী একটা ছেলে, আমাকে ছাড়া বাঁচবা না মানে? আমার মাঝে এমন কি আছে যেটা তোমার পাগল হয়েছো, কম বয়সী একটা মেয়ের বিয়ে করে যাও। আমি বললাম সাবরিনা আমি তোমাকে এতই ভালোবাসি যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি এই ধরনের কোনো কথা বললো না, তুমি প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো, আমাকে গ্রহণ করো, প্লিজ তুমি আমাকে গ্রহণ করো। ও তখন আমাকে বলতেছে তুমি তো আমাকে বিয়ে করতে পারবা না বিকজ আমি হিন্দু। আমি বললাম তুমি হিন্দু হও, তুমি বৌদ্ধ হও, তুমি খ্রিস্টান হও, তুমি যাই হও, আমি তোমাকে বিয়ে করব বিকজ আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমার জীবন বাঁচানো ফরজ, আর এই ফরজ কাজটার জন্য আমি তোমাকে বিয়ে করব। আমাকে বলে দেখো আমাকে বিয়ে করবা ঠিক আছে, বাট আমি কিন্তু মুসলিম হতে পারবো না, আমি হিন্দু মেয়ে, আমি কখনোই মুসলিম হতে পারবো না, এবং তুমি আমাকে বিয়ে করলে কখনো আমার ফ্যামিলিতে যেতে পারবা না। তুমি যদি ঢাকায় কোথাও থাকো আমি মাঝে মাঝে তোমার সাথে গিয়ে থাকবো, আমরা হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে, কিন্তু কোনো বিবাহ বন্ধনে যেতে পারবো না। আমি তোমার ধর্ম মতো তোমাকে বিয়ে করতে পারবো না, আর আমার ধর্ম মতো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, বাট আমরা এভাবেই থাকবো। আমি তখন বললাম যে না এইটাই এভাবেই কি, তুমি জাস্ট আমরা বিয়েটা করি, তুমি ধর্ম মতো বিয়ে করো, তুমি হিন্দু ধর্ম পালন করো। আমাকে বলে যে না এটা আমার পক্ষে সম্ভব না, আমরা এমনি হাজব্যান্ড ওয়াইফ থাকবো নামে, কিন্তু কোথাও আমি তোমাকে এরকম করতে পারবো না। তো এই বলার পরে ও তখন বলতেছে যে আচ্ছা, আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, কারণ আমি তখন মানে এতটাই তার প্রতি পাগল হয়ে গেছি যে আমি সব ভুলে গেছি, মানে আমার অতীত আমি পরিপূর্ণভাবে ভুলে গেছি, যে আমি কে, কি আমার পরিচয়, কি আমার বংশ, কি আমার ঐতিহ্য, আমি সব ভুলে গেছি। এবং আমি তাকে বললাম যে ঠিক আছে, এবার সে আমাকে বলে ঠিক আছে তাহলে তুমি একটা বাসা ভাড়া করো। আমি একটা বাসা ভাড়া করলাম, আমি প্রায় অনেক দিন হয়ে গেছে বাড়িতে যাই না, বাসা ভাড়া করছি। এবার সে আমার কাছে আসতেছে, আমার সাথে থাকতেছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ মানে স্বামী স্ত্রী পরিচয়, একটা বাসা ভাড়া করি, লিভ টুগেদারের মতো আর কি। এরকম করে প্রায় 5-6 দিন কেটে গেল। 5-6 দিন পরে আমার কাছে তেমন কোনো টাকা পয়সা আর না, আমার টাকা পয়সা প্রায় শেষের দিকে। তো ও আমাকে বলে যে তুমি বাসা ভাড়া করলা, টাকা টুকা দিলা, সব দিলা, এখন তো আমি তোমার বউ, হিসাব করলে বিয়ে না করলেও কিন্তু আমি তোমার বউ, তো আমার রেসপন্সিবিলিটি তো তোমাকে নিতে হবে, আমি পড়াশোনা করি, আমার পড়াশোনার খরচ দিতে হবে, আমার থাকা খাওয়ার খরচ দিতে হবে, এগুলো তো তোমার দায়িত্ব, দেওয়া দিবা না? আমি তখন বললাম হ্যাঁ অবশ্যই দিব। তো আমাকে বলে কীভাবে দিবা, তুমি তো কোনো কিছু করো না। আমি তখন বললাম আমি কিছু একটা করার জন্য চেষ্টা করব। আমাকে বলবে বাড়ি, তুমি কীভাবে চিন্তা করলা যে তুমি নর্মাল কোনো চাকরি করবা, নর্মাল কিছু করবা, আর আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো? আমি তো এরকম ফ্যামিলির মেয়ে না, আমার হাজব্যান্ডের গাড়ি থাকবে, বাড়ি থাকবে, লাইফ লিড থাকবে অন্যরকম, সে আমার হাজব্যান্ড হবে। সো তোমার মতো একটা ছেলেকে তো আমি হাজব্যান্ড হিসেবে মেনে নিতে পারি না। এবং যদিও তোমার সাথে থাকতেছি, লিফট টুগেদারে আছে, সবই ঠিক আছে, বাট হাজব্যান্ড হলে আরেকটু গর্জিয়াস হইতে হবে। আমি তখন বললাম যে তুমি কী চাও? ও আমাকে বলে দেখো আমি তোমাকে স্ট্রেট একটা কথা বলি, আমরা আসলে বাংলাদেশে থাকবো না, আমার ফ্যামিলি সহ আমরা বাংলাদেশ থেকে চলে যাব, এবং আমার পরিবার আমাকে ইন্ডিয়াতে একটা গভর্নমেন্টে চাকরি করা ছেলে ওর কাছে বিয়ে দিবে, এবং ওই ছেলে মাসে ইনকাম করে ধরো বাংলাদেশি টাকায় 20 লাখ টাকার মতো, তো সেখানে আমি চলে যাব, আমি তোমার সাথে এখানে থাকবো না যদি তুমি বেটার কিছু করতে না পারো। আমি তখন বললাম যে বেটার কী করব? ও বলে যে আমার পরিচিত একটা আছে তোমার মানে গাড়ির আপনার মানে ফ্রিজ এসির শোরুম আছে একটা কোম্পানির, এই শোরুমটা তুমি নিয়ে নাও। তো আমি বললাম যে শোরুম নিতে কত টাকা লাগবে? ও বলে লাগবে প্রায় 40-50 লাখ টাকার মতো লাগবে। আমি তখন বললাম সাবরিনা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? 40-50 হাজার টাকাই আমার কাছে নাই, তুমি 40-50 লাখ টাকার গল্প করতেছো। ও ঠিক ওই মুহূর্তে বলে নাই মানে তোমার আব্বার কাছে আছে, তোমার আব্বার কাছ থেকে নিয়ে আসো। আমি বললাম যে আমার আব্বা মাসে বেতন প্রায় কয় টাকা আমার আব্বা বেতন পায়, আমি আব্বার কাছ থেকে টাকা নিয়ে আসবো মানে এটা কি কোনো কথা হইলো? এটা কী ধরনের কথা বলো? ও আমাকে বলে আরে না তোমার আব্বার কাছে আসে না, তুমি বললা না ওই দিন? আমি বললাম ওই দিন বললাম মানে ওই দিন তোমার কী বলছি? ও বলে তুমি আমাকে বললো না যে তোমাদের মসজিদের হচ্ছে 2-3 কাজ একসাথে ধরা হয়েছে, সেখানে তোমার আব্বার কাছে 30 লাখ টাকার উপরে তোমার আব্বার কাছে রাখা আছে, এবং এই টাকাগুলো তোমাদের ঘরেই আছে, ওই টাকাগুলো নিয়ে আসো।
আমি তখন বললাম, সাবরিনা কী বলো, তুমি কি পাগল হয়ে গেছো? মসজিদ নির্মাণ করার জন্য গ্রামের মানুষের টাকা, বাইরের টাকা, সংস্থার টাকা, সরকারি টাকা, ওই টাকা আমার আব্বার কাছে, আর সেই টাকা আমি নিয়ে চলে আসবো? এটা তুমি কী ধরনের কথা বলো? আমার আব্বার বিষয় একটু বলে, আমার আব্বা ব্যাংক বিশ্বাসী না, মানে ব্যাংকে টাকা রাখা আমার আবার পছন্দ না। আব্বা মনে করে ব্যাংক যে কোনো সময় চলে যাবে বা দেউলিয়া হয়ে যাবে, বা ব্যাংকে সুদ হয়, এটা হালাল টাকা না, এগুলো মনে করে আমার আব্বা সবসময় যত টাকা পয়সা আমার আব্বা ইনকাম করে সব ঘরের মধ্যে রাখে। আমাদের ঘরের মধ্যে একটা আলমারি আছে, ওইটার মধ্যে আবার সবসময় টাকা রাখে, এবং এটা লোহার আলমারি, লোহা দিয়ে বানানো, যেটা স্বর্ণকাররা ব্যবহার করতো, ওরকম একটা আলমারি। আমি তখন বললাম যে তুমি আমাকে বলতেছো ওই টাকা নিয়ে আসার জন্য? বলে হ্যাঁ আলবাদ ওই টাকা নিয়ে আসবা, ওই টাকা নিয়ে না আসলে তো আমি তোমার সাথে থাকবো না। তুমি ওই টাকা নিয়ে আসো, এবং ওই টাকা নিয়ে এসে আমাদের বাসার নিচেই শোরুমটা আছে, শোরুমটা তুমি নিয়ে নাও, এবং শোরুমে তুমি বিজনেস করো, দেন আমি তোমার সাথে থাকবো, অন্যথায় কিন্তু আমি থাকবো না, আমি কিন্তু চলে যাবো। আমি কিন্তু বারবার বলতেছি আমি কিন্তু চলে যাবো, এরপর যদি তুমি আত্মহত্যা করো বা কী করো এটা আমার দেখার বিষয় না। আমি জাস্ট সব কিছু বলতে পারবো না, শুধু এইটুকুনি বলি, সাবরিনের সাথে কোনো ছেলে যদি অন্তত একটা রাত থাকে, এরপর থেকে এই ছেলে সাবরিনাকে ছাড়া পৃথিবীর কোনো কিছু চিন্তাই করতে পারবে না। কারণ ওর ভিতরে এমন কিছু ট্যালেন্ট আছে, একটা ছেলেকে কিভাবে যৌন চাহিদা দিয়ে ছেলেটাকে নিজের কন্ট্রোলে নেওয়া যায়, এটা ওর মাঝে খুব কঠিনভাবে আছে। এটুকুই বললাম। আমি তখন বললাম যে কী বলতেছো তুমি? ও বলে হ্যাঁ, তুমি আজকে বাড়িতে যাবা, বাড়িতে গিয়ে টাকাটা নিয়ে আসবা, এবং যখন তুমি শোরুমটা ওপেন করবা, তোমার শোরুমটা হবে, এবং শোরুমটা হওয়ার পরে একটা পর্যায়ে ধরো সব কিছু ঠিকঠাক হইলে তুমি শোরুমটা চালাইলা, সবই ঠিক আছে, যখন টাকা পয়সা হবে, টাকা পয়সা হইলে তোমার আব্বার কাছ থেকে তুমি 30 লাখ টাকা আনলা, এরপরে তুমি তোমার বাবাকে 50 লাখ টাকা দিয়ে দিলা, এটা তো আর 1 বছর 1.5 বছরের মধ্যেই টাকাটা উঠে যাবে। তা আমি তখন বললাম যে 1-1.5 বছর আমার আব্বা মানুষকে কী জবাব দিবে? ও বলে বাবারে, তোমাদের ঘরে চুরি হইতে পারে না, ডাকাতি হইতে পারে না, তুমি এমন একটা কৌশলে নিয়ে আসো যে তোমাদের ঘরে চুরি হয়েছে। আমি তখন বললাম, সাবরিনা আমি তোমার কথা বুঝতেছি না, যে তুমি আসলে আমাকে কী বলতে চাচ্ছ, তুমি কী বলতে চাচ্ছ? ও আমাকে বলে, বাবু শোনো, তুমি বাড়িতে যাবা, রাতে থাকবা, তোমার আব্বুর কাছ থেকে চাবিটা নিবা, রাতের বেলায় টাকাটা নিবা, দিনের বেলায় চলে আসবা। অবশ্যই আসার সময় তুমি লিখে আসবা তোমার আব্বুকে, তোমার আব্বু যাতে একটা চুরির অভিনয় করে, যাতে বলে যে টাকাটা চুরি হয়েছে, বাড়ি থেকে চুরি নিয়ে গেছে, এরকম একটা অজুহাত যাতে তোমার আব্বা ধরে। এবং ওই সময় সাবরিনা যা বলতেছে আমি ঠিক তাই করতেছি, সোজা কথা যেটা, আমি ওর কথার বাইরে আমি এক ফোঁটাও পরিমাণ যাচ্ছি না, ও যেটা বলতেছে মানে যেটা করতে যাচ্ছে আমি ঠিক সেটাই করতেছি। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি যদি আমাকে এটা করতে বলো তাহলে আমি এটা করবো। শেষ পর্যন্ত আমি এইরকম একটা কাজ করার জন্য বাধ্য হয়ে গেলাম যে রাইট, আমি এই কাজটাই করবো, আমি এটা করব। এরপরে আমি সেম এই কাজটাই করে বসলাম। আমি চলে গেলাম হচ্ছে বাড়িতে, সন্ধ্যার দিকে বাড়িতে চলে গেছি। বাড়িতে যাওয়ার পর আব্বু আমাকে ঝরে ধরে কান্নাকাটি শুরু করছে, তুই কোথায় গেলি, এতদিন কোথায় ছিলি, তুই যেখানে বিয়ে করতে চাস তোর সেখানেই বিয়ে করাবো, তুই আমার একমাত্র ছেলে। আব্বু কান্নাকাটি করে আব্বু আমাকে নিয়ে ওই রাতে ঘুমাইছে, এবং আমিও চাচ্ছিলাম আমি আব্বার সাথে ঘুমাই। রাতের বেলা আব্বুর সাথে ঘুমাইছে, আব্বুর ট্যাগে চাবিটা থাকে মানে কোমর থেকে আমি তখন রাতের বেলায় খুব কৌশলে ব্লেড দিয়ে কেটে চাবিটা আমি বের করছি, করে মধ্যরাতের দিকে আমি তখন ডয়ারটা খুলছি, মানে আব্বার ওই লোহার যে লকআপটা ছিল ওইটা খুললাম। লকারটা খোলার পরে ভাই শুধু টাকার বান্ডিল, ওখানে সব টাকা না, আমার আব্বা ব্যাংকে কোনো টাকা রাখে না, মসজিদ নির্মাণের সমস্ত টাকা আমার আব্বার কাছে। নির্মাণ কাজ এখনও শুরু হয় নাই, তখন বৃষ্টির সিজন চলতেছিল, বৃষ্টির পরে তারা 2 তলা এবং 3 তলা একসাথে কাজ করবে। এবং আমাদের মসজিদটা অনেক বড় একটা মসজিদ, এটা একটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ওই মসজিদে টাকা আছে। সেটাতে টাকাগুলো যখন ব্যাগের মধ্যে ঢুকাচ্ছিলাম আমার হাত পা তখন কাঁপতেছে, মানে হাত পা কাঁপাকাঁপি করতেছে, যে আল্লাহ জানে আমার কী হবে, আমার হাত পা মানে ঠান্ডা হয়ে যাচ্ছিল, শীতল হয়ে যাচ্ছিল, যে এটা আমি কী করতেছি, এবং আদত এটা করা মানে কতটুকু যুক্তিগত আমি তখন আসলে বুঝতে পারতেছি না আর কি। নিজের ভিতরে নিজের বিবেক বুদ্ধি লোপ পাইছে, কোনো কিছুই নাই। আমি তখন এই টাকাগুলো ওখান থেকে নিয়ে নিলাম, টাকাগুলো নিয়ে দেন আমি তখন ঢাকাতে চলে আসলাম টাকাগুলো নিয়ে, রাতের মধ্যে চলে আসছি। এবং আসার সময় শুধু আব্বাকে একটা চিঠি লিখে আসছে যে আব্বা তুমি মসজিদ কমিটির লোকদেরকে কি বলবা এটা আমি জানি না, বা তুমি কি করবা সেটা আমি জানি না, বাট আমি তোমার কাছে ক্ষমা চাই, যদি পারো আমাকে মাফ করে দিও, বেঁচে থাকার জন্য আমার এই টাকাগুলো প্রয়োজন ছিল। লকআপের মধ্যে এই কাগজটা লিখে দিয়ে আবার লকআপে তালা মেরে চাবিটা বাবার বিছনার কাছে রেখে আমি তখন ওই রাতের মধ্যেই চলে আসছি ঢাকাতে আসার পরেই ওই রাতের বেলায় সাবরিনা তখন চলে আসছে ওর বাসা থেকে আমার কাছে, এইসব আমাকে জড়াই ধরে কান্নাকাটি করতেছে, আমিও কাঁদতেছে, ও কাঁদতেছে, ও আমার আমি যে কান্নাকাটি করতেছি আমার জন্য ওরও খারাপ লাগতেছে, ও কান্না করতেছে। ও তখন আমাকে বলে যে দেখো রোশন তুমি কান্না করো না, কান্না করে কী হবে বলো, টাকা তো নিয়েই আসছো, সো একদিন আমাদের ব্যবসা বাণিজ্য হবে,
আমাদের অনেক টাকার মালিক আমরা হব, এবং সে সময় তোমার আব্বার ওই ঋণটা পরিশোধ করাই দিব। তোমার আব্বুর ওই ঋণটা পরিশোধ, আমি তো এসে ফোন টোন সব বন্ধ করে দিচ্ছে, মানে কোনো মোবাইল ফোন টোন খোলা রাখি নাই, কারোর সাথে কোনো যোগাযোগ রাখি নাই, টোটালি মোবাইল টোবাইল সব কিছু বন্ধ, কারোর সাথে কোনো যোগাযোগ টোগাযোগ, কোনো রকমের যোগাযোগ নাই, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, ফোন বন্ধ। এক পর্যায়ে ও তখন আমাকে পরের দিনে ওদের ওই শোরুমটাতে নিয়ে গেল, একটা লোকের সাথে পরিচয় করাই দিল। ওই লোকটা ওই হিন্দু ধর্মের ছিল, বিপ্লব বড়ুয়া ছিল ওনার নাম। ওনার সাথে কথাবার্তা বললাম, বলার পরে তিনি আমাকে শোরুমের সব কিছু দেখাইলো, আর সব কিছু ইনি দেখালো যে কোম্পানির লোন আছে, কোম্পানির লোনের বিষয়ে বললো, সব কিছু বললো যে শুধু পজিশনটা সব কিছু মিলে প্রায় আমার 45 লাখ থেকে 50 লাখ টাকার মতো লাগবে। তা আমার ওখানে হ্যান্ড ক্যাশ ছিল প্রায় আপনার 33 লাখ টাকা, মানে ওই ইয়ার ভিতরে আমি যে টাকা নিচ্ছি ওখানে 33 লাখ টাকা আছে টোটাল। তো 33 লাখ টাকা হইলেও তো আরও 17 লাখ টাকার মতো শর্ট। এখন 17 লাখ টাকা কোথায় পাবো? সাবরিনা তখন বলতেছে যে ভাইয়া 17 লাখ টাকা আপনাকে লোনে আমরা পরিশোধ করাই দিব। উনি বলে যে না, লোনে পরিশোধ করা যাবে না, এই টাকাটা আপনাকে টোটালি 50 লাখ দিতে হবে, সব কিছু মিলে 50 লাখ টাকা হয় না। তারপরে যেহেতু তুমি আমার ধর্মের মানুষ, আমার কাছে রিকোয়েস্ট করেছে, তোমার হাজব্যান্ড নিউ বিজনেসম্যান, বিজনেস করতে চাচ্ছে, দ্যাটস ওয়াই আমি এটা শোরুমটা সেল করবো, আদারওয়াইজ আমার এখানে কাজই আছে তোমার প্রায় 1 কোটি টাকার মতো। তাই যাই হোক, সাবরিনা তখন খুব টেনশনে পড়ে গেলো, ও টেনশনে আমিও টেনশনে। শেষ পর্যন্ত আমাকে বলতেছে যে একটা কাজ করে রুশান, আমি আমার বাবার তো অনেক টাকা ঢুকে আছে মোটামুটি, আমার বাবার ওখান থেকে আমি কিছু টাকা ম্যানেজ করি, এবং বাবার এখান থেকে কিছু টাকা ম্যানেজ করে আমি সেই টাকাটা তোমাকে দিয়ে দিই, এবং তুমি পরে আমার বাবার টাকাটাও শোধ করে দেওয়া লাগবে। কিন্তু আমি যে ঠিক আছে দিব, সমস্যা নেই। এর পরের দিনও কোত্থেকে ও আনলো এই টাকা আমি জানা, প্রায় 17 লাখ টাকার ভান্ডিলও নিয়ে আসছে, মানে এরকম ব্যাগে করে নিয়ে আসছে টাকাগুলো। ও বলে আমি যে কোথা থেকে ম্যানেজ করেছি এটা শোনার তোমার দরকার নেই, কিন্তু তুমি মাসে মাসে টাকাটা শোধ করে দিবা ডিরেক্টলি, আমার কথা হচ্ছে এটা। আমি বললাম যে দিব, তোমার টাকাও দিব, আমার বাবার টাকাও দিব, সবার টাকাই দিব। পরে শোরুমের কাগজপত্র ওকে করা হলো, সিগনেচার সব কিছু করে কাগজপত্রগুলো আমি সাবরিনার কাছে রাখলাম, যেহেতু ওর বাসা সেফ, ওইখানে সব কিছু রাখলাম। মোটামুটি সব ডকুমেন্ট ঠিক হওয়ার পর আমি তখন শোরুমে বসলাম, শোরুম চালাইতেছি। তাও হয়তো সপ্তাহে 1 দিন কি 2 দিন আমার কাছে আসতেছে, আমার বাসায় থাকতেছে, বাকি সময়টা ওর বাসায় থাকে। এরকম করে যাতায়াত করতেছে, আসছে যাচ্ছে। আমি শোরুম চালাইতেছি, লোকজন রাখছি, তারা শোরুম দেখাশোনা করতেছে, মানে মোটামুটি সব কিছু ঠিক আছে। তখনকার পরিস্থিতি অনেক ভালো, কোনো রকম ঝামেলা নাই, শোরুম আমার ঠিক আছে, আমার লোকজনও ঠিক আছে, সাবরিনাও ঠিক আছে। এরকম করে প্রায় 5 মাসের মতো কেটে গেছে। এরই মাঝে আমি কিন্তু টোটালি কোনো যোগাযোগ রাখি না, কারোর সাথেই না, আমার ফ্যামিলির সাথেও না, সাবরিনার সাথেও না, কারোর সাথে কিন্তু কোনো যোগাযোগ রাখি নাই। 5 মাস পরে আমি তখন বাড়িতে, আমার কেন জানি আমার খুব খারাপ লাগতেছিল আম্মার জন্য, বাড়ির একটা লোকের নাম্বারে কল দিয়েছিলাম শুধু আম্মুর খবরটা নেওয়ার জন্য, যে আম্মু কোথায় আছে, আম্মু কেমন আছে, ভালো আছে কি না। ওই লোকটার কাছে খবর নেওয়ার পর আমি জানতে পারি, আমি যেদিন বাড়ি থেকে বেরিয়ে চলে আসছিলাম টাকাগুলো নিয়ে, ঠিক তার পরের দিনে দুপুরবেলা আমার আব্বা জোহরের নামাজ পড়তে গিয়ে ওইখানের মধ্যে আমার আব্বা মসজিদে হার্ট অ্যাটাক করেছে, এবং মসজিদের মধ্যে আমার আব্বা চান মারা গেছে। দ্যাট মিনস আজ থেকে আরও 5 মাস আগে। এবং আমার আব্বা মারা যাওয়ার পরে ওই টাকাগুলোর জন্য নাকি মানুষ আমার আব্বার কবরে পর্যন্ত জুতা দিয়ে মারছে। আমার আব্বা টাকা মেরে খাইছে, মসজিদের টাকা। গ্রামের মানুষটাকে আমার আব্বাকে মাটিও পর্যন্ত দেয় নাই, মানে আব্বার কবরে কেউ মাটি দিতে যায় নাই। লাশ পচে যাওয়ার মতো অবস্থা হয়েছে, তারপরে মানুষ মাটি দিছে, তাও হাতে গোনা কয়েকজন, কারণ মসজিদের টাকা আমার আব্বা দিতে পারে নাই। এবং আব্বা মারা যাওয়ার পরে আম্মা লকারে হাত দিছে, লকারে হাত দিয়ে দেখছে টাকা নাই। আব্বুর লাশ থাকতেই সবাই বলে দিছে যে ওনার লকারে তো টাকা নেই, টাকা কই। আমি জানি না আমি যে লেখাটা লিখে আসছি এটা আমার আম্মার হাতে পড়ছে কিনা, মনে হয় আম্মার হাতে পড়ে নাই। এই বা আম্মু কোনো চিঠিও নাকি ভিতরে পায় না। আমি বলছি যে কোনো চিঠি পাওয়া গেছে কিনা, বলে না কোনো চিঠি পাই নাই। মানে জাস্ট আব্বু মারা গেছে এটা শুনে আমি যেন মানে কী যে করবো, তখন কি আমি বাড়ির দিকে দৌড় দিব, নাকি শোরুমের দিকে যাব, না সাবরিনাকে ফোন করে বলবো। আমি তখন একরকম মানসিক রোগী হয়ে গেছি আর কি, মানে অন্যরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। সাবরিনা তখন খুব টেনশনে পড়ে গেছে যে আমি এরকমটা ক্যান করতেছি। ওই তখন শোরুমও দেখাশোনা করতেছে, আমি আর খাওয়া দাওয়া করি না, ঘুমায়ও না, মানে খুব খারাপ অবস্থার ভিতরে। মানে 15 থেকে 20 দিন আমার অবস্থাটা এরকম হয়েছে যে আমি মানে মনে হয় যেন আমি পৃথিবীতে বেঁচে ছিলাম না 15-20 দিন। এতটা খারাপ অবস্থার মধ্যে আমি পড়ে গেছিলাম যে আমার আব্বাকে আমি নিজের হাতে শেষ করে ফেলছি। আমার জন্য আমার আব্বা মারা গেছে, এবং আমার আব্বার কবরে লাশ মানুষ আমার আব্বাকে মাটি দেয় নাই। আমার আব্বার লাশ যখন পচন ধরছে তখন আমার আব্বাকে মাটি দেওয়ার জন্য মানুষ গেছে, এবং কুকুরের মতো আমার আব্বাকে মাটি দেওয়া হয়েছে। এই টেনশনগুলোতে পড়ে আমি বিজনেসেও যাই না, দোকানেও যাই না। তার প্রায়
হঠাৎ করে সাবরিনাও আমার এখানে আর আসে না, মানে সাবরিনাও আসে না। ওরে ফোন দিয়ে ও আসে না, ওরে ফোন দিয়ে ও আসে না, ফোন রিসিভ করে না। একদিন দোকানে যাই দেখতেছি দোকান অন্য ছেলেরা চালাইতেছে। তো অন্য লোক, এগুলো আমার লোকগুলো অনেকগুলোই বিদায় করে দিয়েছে সাবরিনা, ওর কিছু লোক রাখছে, ওর লোকগুলো কাজ করতেছে। কী ব্যাপারে ওর লোকগুলো কাজ করে, ও কোথায়, এরকম করে ও তখন আসছে 3-4 দিন পরে ও তখন আসছে, এসে আমাকে বলতেছে এত অভিনয় ভালো লাগে না, মানুষ মাত্রই মানে মানুষ মরণশীল, মানুষ মরতেই পারে, তোমার আব্বা মারা গেছে তাতে কী হয়েছে, আমার আব্বাও তো মারা যেতে পারে, কালকে আমার আব্বা তো মারা যেতে পারে, তাই বলি কি মানুষ মারা গেলে কি এরকম করবে, তুমি এরকম পাগলামি কেন করতেছো, এরকমটা তুমি কেন করতেছো, এটা তুমি ঠিক করতেছো না, অ্যান্ড এটা তোমার ঠিক হয় না, দিস ইজ টু মাচ, এটা ওইটা বলে ও খুব খারাপ ব্যবহার, রুড বিহেভ আমার সাথে করতেছে। আমি তখন ঠিক আছে সামলাই নিলাম যে ঠিক আছে ফাইন, সমস্যা নাই, তুমি যেমনি বলতেছো এমনি আমি করি। আমি ওর মতো করে আবারও ব্যবসা বাণিজ্য চালাইতেছি, আবারও দোকানদারি করতেছি, বাড়ির মধ্যে আর কোনো ফোন টোন দেয় না, আমারও কোনো খোঁজখবর নেই না, কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই, নিজের মতো করে আবার চলাফেরা করতেছি। এভাবে চলাফেরা করতে করতে আমি একদিন হঠাৎ করে সাবরিনার ফোনের মধ্যে, মানে ফোনের ডিসপ্লের মধ্যে, আমি কিন্তু ওর ফোন কখনোই হাত দিতাম না, কখনোই ধরতাম না, মানে ওর ফোনটা হাতে নিয়ে হঠাৎ করে দেখলাম যে ডিসপ্লের মধ্যে ওর গালে চুমো দেওয়া একটা লোকের ছবি। সেই মানে সর্বপ্রথম এই জিনিসটা আমার চোখে পড়ে। দেখার পরে আমার ভিতর তখন মানে ভয় ঢুকে গেল যে কী ব্যাপারে এই লোককে। তেমন জিজ্ঞেস করলাম, ওরে আমি সরল মনে যে সাবরিনি ডেকে বলে আমার দাদা। আমি বললাম তোমার দাদা মানে কি, তোমার দাদা? বলে হ্যাঁ এটা আমার দাদা, এরকম করে আমাকে বলতেছে। আমি তখন বললাম ও আচ্ছা ঠিক আছে। মানে ওই লোকটাও কিন্তু খুব হ্যান্ডসাম ছিল, খুব সুন্দর ছিল, আমি আর কিছু বললাম না। এইভাবেই দিনের রাতগুলো কাটতেছে, কাটতে কাটতে আমার ভিতরে ওই যে জিনিসটা মানে একটা সন্দেহ কিন্তু ঢুকে গেছে, মানে মোটামুটি একটা সন্দেহ আমার ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন তখন ইমু বের হয়েছিল। ইমুটা বেরোয়ার পরে অবশ্য আমাকে মাঝে মাঝে রাতের বেলায় বলে আমি ঘুমায় যাই, তুমিও ঘুমায় যাও, এই কথা বলে আমি দেখি ইমুতে অনলাইনে আসে অনেকক্ষণ পর্যন্ত। তা আমার একটা ফ্রেন্ড আছে আবার ঢাকাতে, ওর সাথে একটু কথাবার্তা বলে আমি প্রথমে ওর ইমুটা হ্যাক করি। ইমুটা যখন হ্যাক করি, ইমুটা হ্যাক করার পরে আমি দেখি যে এই ইমু থেকে ও আপনার নাইমুল হক বলে একটা লোক আছে, ওই নাইমুল হক লোকটার কাছে ও সবসময় ছবি পাঠায়, ভিডিও পাঠায়, এবং ওই লোকটার সাথে অনেক কথা বলে। মেসেজে খুবই কম, বাট ফোনে অনেক কথাবার্তা বলে, তাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা ওরকম করে কথা হয়। তারপরে নাইমুল হক লোকের যে আইডিটা, আমি আইডিটাতে তখন রিসার্চ করে একদিন ওনার নাম্বারটা খুব কষ্ট করে বের করলাম, আমার ওই ফ্রেন্ডকে দিয়ে, আবার এগুলো ভালো করতে পারে, ওরে দিয়ে নাম্বারটা বের করলাম। বের করার পর ওনাকে একদিন ফোন দিলাম, উনি রিসিভ করলো। রিসিভ করার পর আমার ফ্রেন্ডকে দিয়ে ফোন করাইছি, এবং আমার ফ্রেন্ড ইন ডিটেল খবর নিয়ে আমাকে বলতেছে যে এই নাইমুল হক মোটামুটি মানে ঢাকা শহরের খুব নাম করা একজন বিজনেসম্যান, ওনার অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, এবং সাবরিনা হচ্ছে মূলত ওনার গার্লফ্রেন্ড। ওনার গার্লফ্রেন্ড ও আমার বন্ধু সব মানে ডিটেলসগুলো নিয়েছে। ও যে কীভাবে নিয়েছে এগুলো ও জানে, আমি কিন্তু জানি না কীভাবে ও ডিটেলসগুলো নিয়েছে, ওই জানে, আমি জানি না। তো ওর গার্লফ্রেন্ড, ওই লোকটা মুসলমান এবং সাবরিনা হিন্দু, এটা আমাকে বলতেছে। তা আমি তখন বললাম যে ভালো কথা, ওই গার্লফ্রেন্ড এরকম করে আমার তখন বিষয়গুলো মোটামুটি আমার তখন খুব খারাপ লাগে শুরু হয়। আমি সাবরিনাকে তখনও কিছু বলি না। ওই লোকটার কাছ থেকে ডিটেলস আমি বের করতে পারি, মানে আমার ফ্রেন্ডকে দিয়েও আমি বের করাই যে ওই লোকটাকেও সাবরিনা ঠিক একইভাবে ব্যবহার করতেছে, যেটা আমাকে ব্যবহার করতেছে, যেটা আমার সাথে করতেছে সেটা সেই লোকটার সাথেও করতেছে একইভাবে। মানে এই লোকটাকেও বিয়ে করতেছে না, তার সাথে থাকতেছে, এবং তাকে বলতেছে আমি মুসলিম, আপনি হিন্দু, আমি হিন্দু, আপনি মুসলিম, আমরা তো এভাবে বিয়ে করতে পারি না, আমাদের এভাবে বিয়ে হবে না। তো এভাবেও লিভ টুগেদার ওই লোকটার সাথে একইভাবে থাকতেছে যেভাবে আমার সাথে। আমি তখন এই জিনিসগুলো জানতে পারার পরে আমার মাথায় তখন আসমান ভেঙে পড়ছে। ওই লোকের বাসায়ও যাচ্ছে, ওই লোকের বাসায়ও থাকতেছে, ওই লোকের সাথে ওর সব কিছু। একদিন রাতের বেলায় ও আমার সাথে আছে, থাকার পর আমি হঠাৎ করে ওর ফোনটা টান দিয়ে আমি বললাম যে ফোনের লক খোলো। বলে ফোনের লক খুলবো মানে? আমি বললাম ফোনের লক খোলো। আমি বললাম, বলে তুমি কি, আমি বললাম তুমি কি ফোনের লক খুলবো? বলে না খুলবো না। এইটা বলা আমি তখন ফোনটা একটা আছাড় দিছি, মানে খুব রাগ হয়েছে, ফোনটারে আছাড় দিছি, ফোনটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে ও তখন করছে কি আমারে মানে সাথে সাথে এমনভাবে মারতেছে, লজ্জার বিষয়, মানে প্রচুর মারছে আমারে। মাইরা বলতেছে যে তুই আমার গায়ে হাত তুলছিস, তোর এত বড় সাহস, তোর আমি বের হইতে দিব না। রাত্রে তখন প্রায় 2টার মতো বাজে। ও তখন করলো কি আমার গেট, আমি যে রুমে আছি ওই রুমের মধ্যে তালা মেরে দিছে, রুমের মধ্যে তালা মাইরা ও তখন বেরিয়ে গেছে, রুমের মধ্যে তালা মেরে বেরিয়ে গেছে। তো রুমের মধ্যে তালা মেরে বেরিয়ে যাওয়ার পরে আমি তখন অবাক হয়ে গেলাম যে রুমে তালা মেরেও বেরিয়ে গেছে। অনেক রাত কিন্তু তখন। আমি দরজা ধাক্কাইতেছি, দরজা খোলে না। সকাল হয়ে গেল তাও আসতেছে না, দুপুর হয়ে গেল তাও আসতেছে না। এবং আমার ফোনের যে চার্জার ছিল অন্য রুমে। তো আমি এরকম করে ফোন টিপি করতে করতে আমার ফোনটা অফ হয়ে গেছে। মানে আমাকে যে রুমে লক করা হয়েছে পাশের রুমে আমার ফোনের চার্জার শেষ হয়ে গেছে। আমার ফোনের ব্যাটারি আগে থেকেই সমস্যা ছিল,
যার জন্য আমি আর কাউরে ফোন করতে পারি না। আমি বারবার দরজা ধাক্কাইতেছি, ও আর দরজাও খুলে আমি আর কাউরে ফোনও দিতে পারি না। আমি যত ওরে ফোন দিতে কিন্তু আমার মোবাইল বন্ধ হয়ে গেছে, মানে ওরে ফোন দিতে আমার মোবাইল বন্ধ হয়ে গেছে। সারাটা দিন কেটে গেল, ও খুললো না, রাতও কেটে গেল, ও খুলতেছে না। শুধু রুমের ভিতরে এক গ্লাস পানি, আপনার এক গ্লাস বলতে এক বোতল পানিই ছিল, আর কোনো কিছুই ছিল না ওই রুমের মধ্যে। মানে থাকার রুম তো এটাতে, ফ্রিজের মধ্যে তেমন কিছুই নেই, জাস্ট পানি। আমি জাস্ট চিল্লাইতে আছি, দেখলাম যে একদিন এক রাত কেটে গেছে, লোক খুলতেছে না, এবং আমার অবস্থা তখন খুব খারাপ হয়ে গেছে। মানে আমার মনে হয় যেন আমি মারা যাবো, আমি নিঃশ্বাস নিতে পারি না, আমার অবস্থাটা ঠিক অতটাই খারাপ হয়ে গেছে। আমি তখন জানালা ছিল পাশে, এটা 6 তলায় ছিল রুমটা, বাসাটা। আমি তখন জানালা দিয়ে আপনার বেডশিটের কাপড় এটা ওটা জানালা দিয়ে ফেলতে শুরু করি। যখন জানালা দিয়ে আমি এই জিনিসগুলো ফেলতেছি বা কাগজের মধ্যে লিখে ওখানে আবার কাগজ কলম ছিল আমার ডায়েরির মধ্যে আমি অনেক কিছু লিখতাম। ওই ডায়েরিটার মধ্যে আমি তখন লিখতেছি যে এই ঘটনা আমাকে এখানে আটকে রাখা হয়েছে, দরজা খুলে এগুলো আমি কাগজপত্রগুলো পাঠাইতেছি নিচে। এগুলো মানুষ দেখার পরে তখন বাড়িওয়ালার কাছে, মানে দারোয়ানের কাছে ইনফরমেশন আসে। দারোয়ান তখন বাড়িওয়ালাকে কল করে, বাড়িওয়ালা আর দারোয়ান এসে তখন আমার এই মানে আমার গেট মানে সামনেটাও তালা মারা, এটাও তালা মারা। তো সামনেটা ভাঙে, এটাও ভাঙে ভিতরে ঢুকে, অ্যান্ড ভিতরে ঢুকে আমার এই ভেঙে আমার তখন বের করে। আমার অবস্থা তখন খুব খারাপ, আমাকে হসপিটালে ভর্তি করায়। আমি টানা 3 দিন হসপিটালে ছিলাম। 3 দিনে হসপিটালে দেখার জন্য সাবরিনা আমাকে একটাবারও যায়নি। এবং হসপিটাল থেকে বেরো আমি সর্বপ্রথম আমার দোকানে যাই, এবং আমি আমার দোকানে যেয়ে দেখছি আমার দোকানে শাটার মারা, তালা মারা আমার শোরুমের। এবং শোরুমের ভিতরে যত মাল ছিল, যাই কিছু ছিল, কোনো কিছুই নাই। আমি তখন শোরুমের যে মালিক ছিল, মানে বিল্ডিংয়ের যে মালিক ছিল, ওনাকে কল করি, যেখানে আমরা মানে সালামি দিয়েছিলাম অনেক টাকা, ওনারে ফোন করি। উনি তখন বলে আপনার ওয়াইফ তো দোকান ছেড়ে দিছে, এবং সালামির যে টাকা ছিল ওই টাকা নিয়ে গেছে। আমি তখন বললাম দোকান তো আমি নিয়েছি। তিনি বলেন না, দোকান তো আপনার নামে হয় না, দোকান হয়েছে আপনার ওয়াইফের নামে। আসলে কিন্তু দোকান সাবরিনার নামে আমি নিয়েছিলাম। আমার কিন্তু ওই সময় জিনিসগুলো মাথায় ছিল না, মানে আমি মনে হয় যেন আমার কিছু খাওয়াই দিছি, এমন একটা অবস্থা। পাগলের মতো তখন আমার ওই বন্ধুটা, যে বন্ধুটা আমার হ্যাকার ছিল, আমার ওই বন্ধুর কাছে গিয়ে বললাম যে বন্ধু আমার এই ঘটনা। ও তখন আমাকে বলতেছে, দেখ মেয়েটা আগেই প্রতারক ছিল, তোরে বারবার বলছি, তুই তো আমার কথা শোনোস না। মানে আমার বন্ধু বলতে উনি আমার শোরুম থেকে একটা ফ্রিজ কিনছে, ওই সব ওনার সাথে পরিচয়, বাড়ি খুলনাতে, অতটুকুই। কিন্তু এত মানে ঘনিষ্ঠ কোনো ফ্রেন্ড না যে আমার এলাকার মানুষ, আমি ওর এলাকার মানুষ, এরকম কিন্তু কিছু না। আমি তখন পাগলের মতো হয়ে গেলাম, কান্নাকাটি করতেছি, আরে কী ব্যাপার, আমার সাথে এগুলো কী হচ্ছে। আর সাবরিনার কোনো খবর পাই না, ওর ফোন কিন্তু বন্ধ, টোটালি ওর ফোন বন্ধ। আর ওর ঠিকানাও তো আমি জানি না, যে কোথায় থাকে না থাকে, এগুলো কোনো ঠিকানা আমি জানি না। এবং এনিমেজ আমি তখন আমার বন্ধুরে বলতেছে, বন্ধু এই সাবরিনা নাইমুল হক নামে যে লোকটার সাথে রিলেশনে ছিল, এই লোকটার সাথে কোনো কিছু করছে কিনা লোকটার তুই খবর নেয়। এবং আমার বন্ধু তখন ওই লোকটার সাথে খুবভাবে মানে কঠিনভাবে ওই লোকের বন্ধু হয়ে যায়। কীভাবে এই নাইমুল হকের বন্ধু হয়ে যায় আমার ফ্রেন্ড, এটা কিন্তু অনেক কাহিনী আছে, আমি ওই কাহিনীর দিকে গেলাম না। অনেক কৌশল করে আমার বন্ধু আমার অনেক হেল্প করে। ও তখন এই নাইমুল হকের সাথে যোগাযোগ করে, এবং যোগাযোগ করে জানতে পারে একইভাবে এই নাইমুলের হক থেকেও প্রায় 1 কোটি টাকার চেয়েও বেশি গয়নাগাটি এবং ওনার গাড়ি পর্যন্ত নিয়ে চলে গেছে। এবং ওনার সাথে আমার সাথে যা করছে সেম ঘটনা ওনার সাথে ঘটাইছে। এবার তিনি আমার বন্ধুকে বলতেছে, আমার বন্ধু তখন এই নাইমুল হককে আমার বন্ধু বলতেছে যে দেখেন আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে রোশান, আর বাড়ি খুলনাতে, ওর সাথেও কিন্তু এরকম করা হয়েছে। তারপর বলতেছে কি বলেন, ওর সাথে এরকম করা হয়েছে? বলে হ্যাঁ, ওর সাথে এরকম করা হয়েছে, এবং আপনি খুব মানে আমাদের সাথে যদি পারেন দেখা করেন, এটা বলতেছে। তারপরে এই নাইমুল হক আমাদের সাথে দেখা করার জন্য আসে, এবং ইনি যখন দেখা করতে আসে তিনি তখন আমাকে বলে, আমিও কিন্তু ওকে ধরতে পারছি রিপন শাহ নামের একটা ছেলের সাথে রিলেশনে। এই নাইমুল হক আমাকে বলতেছে, আমাকে রিপন শাহর বাড়ি কোথায়? বলে চট্টগ্রামে, এই লোকটা হিন্দু, এই লোকটার সাথেও কিন্তু ওর সম্পর্ক আছে, চলেন আমরা ওই লোকটার সাথে যোগাযোগ করি। আমি তো একা মানুষ, বিজনেস করি, ব্যবসা বাণিজ্য করি, আমার তো এত সময় নেই, তো আপনারা দেখেন ওই লোকটার সাথে যোগাযোগ করতে পারেন কি না। মানে এই নাইমুল হক কিন্তু তার কিন্তু বউ আছে, এরপরে ওকে জাস্ট ওই বউর মতো ব্যবহার করতে আর কি, ওরকম ওনার তেমন কিছুই না। পরে রিপন শাহ নামের আমাদের একটা নাম্বার দেয় চিটংয়ে, ওই নাম্বারটা দেওয়ার পরে আমি আর আমার বন্ধু তখন চিটংয়ে যাই ডিরেক্টলি এই তথ্যটা বের করার জন্য, ডিরেক্টলি চিটংয়ে যাই। এবং চিটংয়ে যাইলে এই রিপন শাহর কাছে যে ইনফরমেশনগুলো পাই, এগুলো পাওয়ার পর আমি মানে কী আর বলবো, আসলে পায়ের নিচে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। এই রিপন শাহর কাছে জানতে পারি এই সাবরিনা মুসলমান। রিপন শাহ বলে সে মুসলমান, এবং সে একই কথা আমাকে বলতো যে আমি মুসলিম পরিবারের একটা মেয়ে, আমি হিন্দু ধর্মের কোনো ছেলেকে বিয়ে করব না। তুমি যদি বলো আমাকে সত্যিই ভালোবাসো, প্রয়োজনে এক জীবন আমি তোমার সাথে কাটাই দিব, এই এক জীবন আমি বিয়ে শাদী করবো না, আমার কোনো হাজব্যান্ডের প্রয়োজন নয়, এই এক জীবন আমি তোমার সাথেই থাকবো, এবং তুমি যদি আমাকে তোমার সাথে রাখো আমি তোমার সাথেই থাকবো, কিন্তু আমি বিয়ে শাদী করবো না, আমার বিয়ে শাদী করার কোনো প্রয়োজন নাই। তুমি আমাকে তোমার সাথে রাখলে আমি তোমার সাথে থাকবো, এক জীবন আমি তোমার সাথে কাটাই দিব, তুমি হিন্দু আমি মুসলিম ওই হিসাবে।
যেই ঘটনা আমার সাথে ঘটাইছে সেম ঘটনা নাইমুল হকের সাথে এবং সেম ঘটনা ওই রিপন সাহা লোকটার সাথেও ঘটাইছে, যিনি চিটগের মানুষ। তিনি একজন ফুডের কর্মকর্তা ছিলেন, ভালোই টাকা পয়সার মালিক। তার কাছ থেকেও মোটামুটি জানিয়ে গেছে, এগুলো আসলে বলার মতো না, অনেক টাকা ওনার কাছ থেকে নিয়ে গেছে। আমি তখন বললাম, ভাই ওর কোনো সন্ধান বা ঠিকানা কোনো কিছু পাওয়া যায় কিনা। আমার বন্ধু তখন আমাকে বললো যে, বন্ধু আইনের আশ্রয় নিতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই, আইনের আশ্রয় নিতে হবে। আমি তখন বললাম, ভাই আমি আইনের আশ্রয় কী নিব, আমি আর চলতে পারতেছি না, আমার মতে আমি আর হাঁটাচলা করতে পারি না, আমার অবস্থা খুব খারাপ। বলছে আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না, আমি আমার এলাকায় ফিরে যাব। আমার বলে, এলাকায় যে যাবি তোর মা কি তোরে গ্রহণ করবে? আমি বলে, আমার মা আমারে গ্রহণ করবে না সেটা আমি জানি, কিন্তু আমি এলাকায় যাব। এই কথা বলার পর আমার ছোটো ভাই তখন একটা সরকারি চাকরি করতো আপনার খুলনাতেই। আমি ছোটো ভাইয়ের বাসায় তখন গেছি। আমার ছোটো ভাই ওই সময় বিয়ে করছে। ছোটো ভাইয়ের বাসায় গেছি, কিন্তু ছোটো ভাই অতটা হার্ড আমার উপরে না, ও মোটামুটি সফট আছে। আম্মুকে বলার পর আম্মু বলতেছে যে আমি ওর চেহারাও দেখতে চাই না, এবং ও যাতে কখনোই আর আমার কাছে না আসে বা আমার কোনো কথা না শোনে, এবং ওকে আমি কোনো কিছু বলতেও চাই না, দেখতেও চাই না, ওর কথা আমার কাছে বলিস না। এরপরে আমি আর কোনোভাবেই আমার আম্মার কাছে যেতে পারি না, আম্মুর কাছে আমি টোটাল আলাদা, আমি এখানেই পড়ে আসি। দীর্ঘ 1.5 বৎসর পরে আমি আমার ওই বন্ধুর মাধ্যমে জানতে পারি, 1.5 বৎসর পরে আমার বন্ধুর নাম খায়রুল আলম, খায়রুল আলমের মাধ্যমে জানতে পারি যে নাইমুল হক বলে যে বিজনেসম্যানটা ছিল, ব্যবসায়িক লোকটা ছিল, সে সাবরিনাকে ধরছে, কিন্তু ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে না। এবং সে তার ইন্ডিয়ান পাসপোর্ট আছে, বাংলাদেশি পাসপোর্টও আছে, 2 দেশেই সে নাগরিক। তাকে ইন্ডিয়া থেকে ধরা হয়েছে এবং ইন্ডিয়া থেকে ধরে তাকে বাংলাদেশেও আনছে, এবং এনে নাকি সে এখন জেলখানায় আছে। এটা আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে শুনছি। তো আমার বন্ধু বলে, তুই যদি চাস তার সাথে দেখা করতে পারস, তোর টাকাগুলো উদ্ধার করা যাবে কিনা চেষ্টা কর। এবং ওর কাছে কোনো রকমের টাকা পয়সা না, ইন্ডিয়া থেকে ধরে আনা হয়েছে একদম খালি হাতে, এবং ওর যে প্যারেন্টস বাবা মা তারাও ইন্ডিয়াতে থাকে, এবং এটা তার প্রফেশন, এটা তার বিজনেস, এটাই সে করে। তো আমি তখন আমার বন্ধুরে বললাম যে ওর সাজা কী হবে? বলে সাজা কী হবে, ওরকম করে জেলে পড়ে থাকবে এবং একটা সময় হয়তো তাকে ছেড়ে দেবে। তো এরপর থেকে আমি তার আর কোনো খোঁজখবর নেই, তাকে জেল থেকে ছাড়ছে কি ছাড়ে নাই, বা তার সাজা কতটুকু হয়েছে, কী হয়েছে না হয়েছে, তো এগুলো আর আমি কোনো কিছু যাচাই করি না। আমি আমার মতো করে এখানে পড়ে আসি। আজকে প্রায় অনেকগুলো বছর, ছোটো ভাই বিয়ে শাদী করছে, ছেলে মেয়ে আছে ওগুলোর সাথে। আর আমার আম্মু মারা গেছে আজকে প্রায় বছর খানিকের মতো হয়েছে। 21 সালে মা মারা গেছে, 22 সালে মা মারা গেছে, 2022 আম্মু মারা গেছে। এবং আম্মু মারা যাওয়াতেও আমি আম্মার কবরে মাটি পর্যন্ত দিতে, আমার গ্রামবাসী আমাকে আমার আম্মুর কবরেও মাটি দিতে দেয় নাই। কারণ আমি গ্রামের অনেকের কাছে বলে দিছি এই ঘটনা, যে আমি আমার বাবার কাছ থেকে এরকম টাকা নিয়ে গেছি, এবং বাবার কাছ থেকে টাকা না যাওয়ার বাবা মারা গেছে, যার জন্য আমার আম্মু মারা। তো আমার ছোটো ভাই আমাকে ডিরেক্টলি বলছে, আপনি এলাকাতে যাইয়েন না, গেলে মানুষ আপনাকে মারবে, আমি এলাকাতে যাইনি। তো খুলনা শহরেই ছোটো ভাইয়ের সাথে এখনও আছে, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, থাকতেছি। ছোটো ভাই বলে বিয়ে শাদী করেন, যা হবার তা হয়ে গেছে, এটা নিয়ে আর টেনশন করেন না বা ঝামেলার দরকার নেই, বিয়ে শাদী করেন। কিন্তু আমি আর বিয়ে শাদী করি নাই, বা বিয়ে শাদী করার কোনো ইচ্ছা আমার মনে জাগে নাই, আর বিয়ে শাদী করিনি, এভাবেই পড়ে আছি এবং এভাবেই থাকবো। তবে একটা বিষয় আমি শুধু বলে রাখি, সাবরিনা যাই কিছু করেছে সব ইন্ডিয়াতে করেছে, বাংলাদেশে কিছুই করে নাই। যার জন্য তাকে প্রশাসন ধরার পরেও কোনো কিছু ওর কাছ থেকে উদ্ধার করতে পারে নাই। আমি জানি না ও এখন কোথায় আছে, জেলে আছে না বাইরে আছে, কোন জায়গায় আছে, কিচ্ছু জানি না। তবে আমার জীবনটা ও শেষ করে দিয়েছে। আপনাকে আমার দুঃখের কথাগুলো বললাম, যদি আপনি মনে করেন আপনি বললেও তো প্রচার করলেও আমার কোনো লাভ নাই, যদি আপনার কোনো লাভ হয়ে থাকে তবে আমার গল্পটা প্রচার করার অনুমতি আমি আপনাকে দিলাম। ভালো থাকবেন আপন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত খুলনার ভাই রোশান হোসেনের বাস্তবে জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুরা, আমরা তো শুধুমাত্র রোশানের গল্প শুনলাম, রোশানের গল্পের সাথে জড়িত আছে নাইমুল হকের গল্প, রোশানের গল্পের সাথে জড়িত আছে রিপন সাহার গল্প। তো ইনাদের গল্পগুলো কিন্তু আমরা পড়ি নাই, জাস্ট গল্পের মাঝে তারা ছিল বলে তাদের নামগুলো উঠে আসছে বা উল্লেখ হয়েছে। তাদের জীবনেও তো মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে, একই ঘটনা তাদের সাথেও মোটামুটি কম হয় নাই। যেটা রোশানের সাথে হয়েছে তার চেয়ে মারাত্মক হতে তাদের সাথেও হতে পারে। রিপন সাহা যে ছেলেটার কথা বললো, ইনি ফোর্ডে চাকরি করে, খুব মধ্যবিত্ত ফ্যামিলির একটা সন্তান, এবং ওর সাথে ওই ঘটনাটা হয়েছে। তো দেখেন, এই সাবরিনা কিন্তু একজন না, এরকম সাবরিনা বাংলার বুকে অসংখ্য আছে, এরকম সাবরিনা পৃথিবীর বুকে অসংখ্য আছে, এরকম সাবরিনা ইন্ডিয়ার বুকে অনেক আছে। এই সাবরিনারা কতটা ভয়ানক হতে পারে, যারা এই সাবরিনাদের ফাঁদে পড়েছেন, যারা এই প্রতারণার ফাঁদে পড়েছেন, শুধু তারাই জানেন। এখানে নামগুলো শ্রদ্ধা দেওয়া,
রোশান, রূপা বা সাবরিনা, শুধু রূপা নামটা আমি ইউজ করেছি, আর বাকি নামগুলো সব ছদ্মনাম ব্যবহার করা। এজন্য নামের জন্য কারো অভিযোগ থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি জাস্ট নিজের মতো করে চিন্তা করেন যে কিভাবে একটা মানুষকে প্রেমের ফাঁদে ফেলে তার পুরো জীবনটা ধ্বংস করে দিল। একটা মানুষ নয়, 3টা মানুষের জীবন। আমরা গল্পে যে 3জন মানে রোশান সহ 3জনের কথা আমরা শুনলাম, এরকম অসংখ্য গল্প আমরা পেয়ে থাকি। একটা মানুষকে আপনি ডিরেক্টলি সহজে আঘাত করতে পারবেন না, কিন্তু ইমোশনালি মানুষটার কাছ থেকে আপনি সব কিছু কেড়ে নিতে পারবেন। মানুষ যখন আবেগ প্রবণিত হয়ে যায়, আমি শুনেছিলাম যেখানে আবেগ কাজ করে ওখানে বিবেক চুপ থাকে, আর যেখানে বিবেক কাজ করে সেখানে আবেগ চুপ থাকে। যদি বিবেক চুপ নাই থাকবে, তা না হলে রোশান তার বাবার 1 টাকা 2 টাকা না, আপনি চিন্তা করেন 33 লক্ষ টাকা এবং মসজিদ নির্মাণের টাকা সে নিয়ে চলে আসছে। তার আবেগ এতই কাজ করেছিল, এখানে বিবেকের কোনো স্থানে ছিল না, বিবেক সম্পূর্ণ চুপ করেছিল। তো যাই হোক, আমার গল্প প্রচার করার একটাই উদ্দেশ্য, আমি কোনো জাতি, গোষ্ঠী, দেশ কিংবা কোনো মানুষকে, কোনো ধর্মকে ছোট করার জন্য গল্প প্রচার করি না। এবং এই গল্প আপনি বিশ্বাস করা না করে এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে বলি না আপনি গল্প বিশ্বাস করেন, আবার এও বলি না গল্প অবিশ্বাস করেন, কারণ গল্পটা আমি যাদের জীবন থেকে নিই, কারণ তাদের পুরোটাই আমি হাইড করি এবং তারাই বলে যে আপন আমাদের ঠিকানা দেওয়ার প্রয়োজন নেই। আর আমিও ঠিকানা দিতে চাই না, কারণ ঠিকানা দিলে অনেক মেজর সমস্যা দেখা দেয়। এরকম ঠিকানা দিয়ে আমি পুনরায় গল্পগুলোতে অনেক বিপদে পড়ছি এবং গল্প পর্যন্ত আমার কাটতে হয়েছে, আইনি অনেক ঝামেলায় পড়তে হয়। এই জন্য আমি গল্পের নাম ঠিকানা হাইড করি, শুধু গল্পটা প্রচার করি। লক্ষ্য একটাই, টার্গেট একটাই, যে এই গল্প থেকে আপনারা কিছু শিখেন। আপনি যদি এই রোশানের জীবন থেকে কিছু শিখতে পারেন, তাহলেই আমার গল্প বলা সার্থক। এরকম সাবরিনা প্রতিটা পায়ে পায়ে আছে, প্রতিটা শহরে আছে, প্রতিটা জেলাতে আছে, প্রতিটা দেশে আছে। সো সাবরিনার কাছ থেকে সাবধান হতে পারলে আমার গল্প বলা সার্থক। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।